আহ, শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। একটু আনমিউট করে কেউ কথা বলেন, আপনাদের আমি শুনতে পাচ্ছি কিনা দেখি। হ্যাঁ, আলামিন, হ্যাঁ শুনতে পাচ্ছেন। ওকে। আপনাদের আনমিউট করার অপশনটা কোথায় একটু দেখি। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে আপনাদের ফ্রেজেস ক্লজেস, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস এন্ড ক্লজেস। কোর্স প্ল্যানটা একটু দেখেন, বুঝতে পারেন কিনা, যেটা বলেছি সেটা কিনা একটু দেখে জানান তো। এই বিষয়গুলোই আছে কিনা। phrases, clauses, identification of phrase and clause. আচ্ছা ঠিক আছে, একটু আনমিউট করার সুযোগ পাচ্ছি না, যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে আমরা একটু একটু কথা বলি। প্রথমে আমাকে একটু জানাবেন, আপনারা কি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ সেটা পড়ানো লাগবে কিনা, ফ্রেজ এবং ক্লজের আইডেন্টিফিকেশন পড়াইতে হবে কিনা, নাকি ফ্রেজ ক্লজ চিনেন? হ্যাঁ, সাউন্ডটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি আপনার হেডফোনের সাউন্ড একটু বাড়িয়ে নেবেন। আমাকে একটু বলেন, আহ, আপনারা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ সেটা পড়াইতে হবে কিনা, বেসিকটা পড়াইতে হবে কিনা, আমি কি অ্যাডভান্স লেভেলে চলে যাব নাকি বেসিক লেভেল থেকে পড়াবো? একটু আমাকে বলবেন, আমি কি একদম বেসিক থেকে পড়াবো? আহ আচ্ছা, বেসিক থেকে বলছেন। আচ্ছা ঠিক আছে। সো আমি বেসিক থেকে একটু একটু করে আলোচনা করছি। তাহলে বেসিক হলে আরেকটু ব্যাকে যাই। বেসিকের শুরুর অংশটা একটু ফাস্ট বলবো। ফ্রেজ ক্লোজ শিখতে হলে আপনাকে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমি এই অংশটা একটু ফাস্ট বলবো, দয়া করে যারা বুঝবেন না আমাকে একটু জানাবেন, এটা ঠিক আছে? আমি বেসিক থেকে শুরু করছি, হ্যাঁ বেসিক থেকে শুরু করি, তারপরেও যদি দেখেন যে বেশি বেসিক হয়ে যাচ্ছে আমি দেন সুইচ করব, ঠিক আছে? তো শুরুতে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের একটা আলোচনা করে দিচ্ছি, এইটুকুতে কারো কোনো অসুবিধা আছে কিনা দেখেন। টু প্লাস বার প্লাস আইএনজি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর বাকি সবাই হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমার কোথাও যদি ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা ক্লজ বলি। যদি আপনি দেখতে পান যে কোথাও ফাইনাইট ভার্ব আছে, দেন আমরা কিন্তু সেটাকে কি বলি, মানে ক্লজ বলে থাকি। আপনি আমাকে জানাবেন যে ফাইনাইট ভার্বের এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আপনার কাছে, যে এগুলো কোথাও থাকলে সেটাকে আমরা ক্লজ বা সেন্টেন্স বলি। অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকলে তার নাম হচ্ছে ক্লজ, ফাইনাইট ভার্ব থাকলে তার নাম হচ্ছে সেন্টেন্স, এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আর সিম্পল সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ওয়ান ক্লোজ সেন্টেন্স। আমি আবারও বলি, ফাইনাইট ভার্ব থাকলেই ক্লজ, ফাইনাইট ভার্ব থাকলেই সেন্টেন্স। এই বেসিক কথাটা জানেন কিনা নাকি জানেন না আমাকে বলেন। দেখতে কেমন? নন ফাইনাইট, টু প্লাস বার প্লাস আইএনজি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরা হচ্ছে নন ফাইনাইট, এরা ছাড়া বাকি সবাই ফাইনাইট ভার্ব। এই যে বেসিক কথাটা, এর মানেটা কি? মানে হচ্ছে ফাইনাইট ভার্ব থাকলে আমি তাকে ক্লজ বা সেন্টেন্স বলবো, নন ফাইনাইট থাকুক না থাকুক সেটা কোনো আমার সমস্যা না। বাট কোথাও যদি ফাইনাইট নাই তাহলে আমরা ফ্রেজ বলবো। যেমন ধরেন আমি বললাম
মাই বুক, মাই বুকে কোনো ভার্বই নাই, তাহলে সে হবে ফ্রেজ। কিন্তু আমি যদি বলি মাই রিডিং রুম, ভার্ব আছে কিন্তু এটা ফাইনাইট ভার্ব না, তাও কিন্তু হবে ফ্রেজ। সো সহজ কথায় যে অংশের মধ্যে আমার ফাইনাইট ভার্ব থাকবে তাকে আমরা ক্লোজ বলবো, সেন্টেন্স বলবো। একটি থাকলে সিম্পল সেন্টেন্স বলবো। এই কথাটা কিছুটা বুঝেন কিনা, না আমি আরো বেসিকে যাব, আমাকে একটু বলেন। আমি ফ্রেজ ক্লোজ পড়াচ্ছি না, আমি জাস্ট ফাইনাইট নন ফাইনাইটের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করছি, তারপরে আমরা আপনার সাথে কথা বলে যাব, যেহেতু গ্রামারের ব্যাপার, গ্রামারের। আচ্ছা, আহ, স্বর্ণালী আক্তার বলেছেন বুঝতে পারছি। আরো দুই একজন আমাকে একটু বলেন। আমি আরো বেসিকে যাব প্রয়োজনে, কিন্তু এই অংশটা বুঝছেন কিনা, যে টু প্লাস বার, বার প্লাস আইএনজি, বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা নন ফাইনাইট, এটা ছাড়া পৃথিবীর বাকি সকল ভাবে ফাইনাইট। ওকে, অনেকে বুঝতে পেরেছেন। তাহলে আমার মনে হয় এই স্ট্যান্ডার্ডটা দিয়ে আমি আলোচনাটা শুরু করছি, ঠিক আছে? এই স্ট্যান্ডার্ডটা থেকে আলোচনাটা করছি। আসুন, যে এই এক্সাম্পল গুলো যে আমরা দেখছি, আপনি দেখবেন আইএনজি যেগুলো থাকবে এগুলো আমার নন ফাইনাইটে চলে যাবে। এই যে আইএনজিটা আছে, এটা চলে যাবে আমার নন ফাইনাইট ভার্বে, এবং এটা হয়েছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা এডজেক্টিভের মতো কাজ করেছে। আইএনজি অংশটা, দে আর দা নন ফাইনাইট, এটা জিরান, এবং এটা আমার নন ফাইনাইট। তার মানে আমার আইএনজি যেগুলো থাকে সেগুলো হচ্ছে নন ফাইনাইট। আন্ডারলাইন ইয়ে করা শব্দগুলো সবগুলো হচ্ছে নন ফাইনাইট। এই এই যে কালার করা শব্দগুলো, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো যে নন ফাইনাইট, এটা বুঝতে আপনাদের কারো কি কোনো অসুবিধা আছে? মানে আইএনজি আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিংবা টু, এরা নন ফাইনাইট, এইটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি ফাইনাইট নন ফাইনাইটটা কয়েক সেকেন্ডে বলে আমি আমাদের ক্লাসের দিকে যাব। ফাইনাইট ভার্ব সম্পর্কে যারা আরেকটু জানতে চান, যে মনের ভাবটা প্রকাশ করবে, নাম্বার পার্সন টেন্স অনুসারে পরিবর্তিত হয়, এবং এরা সাবজেক্টের পর পরই বসে, এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। যারা বিস্তারিত পড়তে চান, যেমন ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এরা আমার ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করে। আপনি যদি দেখেন বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন বি, হ্যাভ, ডু, এরা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওয়াজার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এরা ফাইনাইট ভার্ব, এরা দেখবেন সাবজেক্টের পর পরই বসবে, এবং এগুলো ছাড়া আপনার কখনো বাক্য তৈরি করা আমাদের সম্ভব নয়। আমি ছোট করে একটা এক্সাম্পল দিই, দেখেন। আপনারা বলবেন আই এম রিডিং বুক, আমি একটি বই পড়ছি। আই এম রিডিং আ বুক। আমাকে একটু দয়া করে কি বলবেন এখানে কোন ভার্বটা ফাইনাইট আর কোনটা নন ফাইনাইট? এম ফাইনাইট, হ্যাঁ। রিডিং নন ফাইনাইট। আচ্ছা, রিডিংটা নন ফাইনাইট কেন? আইএনজি আছে। রিডিং নন ফাইনাইট কেন? আইএনজি আছে, এই তো হয়ে গেল। সাবজেক্টের পরপরই কিন্তু আমার ফাইনাইটটা বসেছে, সাবজেক্টের পরপরই কিন্তু ফাইনাইটটা বসেছে, দ্যাটস ইট। আমার মনে হয় এখন আমি ফ্রেজ এবং ক্লোজ পড়াইতে পারবো। আমি কিন্তু ফাইনাইট নন ফাইনাইট পড়ানো আমার টার্গেট নয়। আমি একটু বেসিক লেভেল থেকে শুরু করেছি। আমার ফাইনাইট নন ফাইনাইট পড়ানো আমার কোনো ইয়ে নয়, প্ল্যানই নয়। আমি বেসিকটা থেকে আপনাদের শুরু করেছি। আমরা ফ্রেজ ক্লোজে আমি চলে যাব। যারা নন ফাইনাইট সম্পর্কে জানতে চান, এইটুকু খেয়াল রাখবেন, টু প্লাস বার, বার প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারা হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। আমার মনে হয় আমি ক্লাসটা শুরু করি। যাদের একটু অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, তারা যে কাজটুকু করবেন, তারা আপনাদের যদি দেলোয়ার ভাই শুনে তাহলে আনমিউট করার সুযোগ করে দিক, যেন আপনারা কথা বলতে পারেন। আসলে কথা না বললে কেমন কেমন জানি লাগে। আমার কাছে সেই ইয়েটা, অ্যাক্সেসটা আছে কিনা দেখি।
আচ্ছা, হ্যাঁ, আমি আপনাদেরকে সুযোগ করে দিলাম যে আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারবেন। হ্যাঁ, উম, কেউ কি এখন আনমিউট করে দেখবেন কথা বলতে পারেন কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। জি স্যার, এখন কথা বলা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন আমরা হচ্ছে যে আজকের ক্লাসের যেই অংশটা সেটা শুরু করব ফ্রেজ ক্লোজ থেকে। ফাইনাইট নন ফাইনাইট সামান্য একটু বললাম, এটা আমার ফাংশন না, বেসিকের জন্য দরকার। আমরা চলেন ফ্রেজ এবং ক্লোজ নিয়ে কথা বলি। তো এক কথায় হাই স্কুল ইংলিশ গ্রামারে কি বলেছে দেখেন, ব্র্যানেন মার্টিন তিনি বলেছেন আ গ্রুপ অফ words which forms a part of a sentence, যেটা বাক্যের একটি অংশ। তিনিও বলেছেন আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক সেন্স। তো দুইটাই গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ সম্পর্কে বলছেন বাক্যের একটি অংশ কিন্তু সাবজেক্ট এন্ড প্রিডিকেট থাকে। প্রিডিকেট মানে ফাইনাইট ভার্ব। প্রিডিকেট মিন্স হচ্ছে ফাইনাইট ভার্ব, প্রিডিকেট স্টার্টস উইথ আ ফাইনাইট ভার্ব। তো আন্তর্জাতিকভাবে উনার কথাটা কি, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেটা সেন্স মেক করবে কিন্তু কমপ্লিট সেন্স না। সেন্স মেক করবে, কমপ্লিট সেন্স না। এটা হচ্ছে বিদেশি বইয়ের ভাষা। আমরা আমাদের দেশে যেভাবে পড়বো যে একগুচ্ছ শব্দ যার মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে তাকে ক্লোজ বলে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব না থাকলে তাকে ফ্রেজ বলে আমাদের দেশে আমরা পড়বো। আমি তিনটে এক্সাম্পল দিয়েছি, তিনটে এক্সাম্পল ব্যাখ্যা করি। প্রথম এক্সাম্পলে আমার কোনো ভার্বই নেই, সেটা হবে ফ্রেজ। দ্বিতীয় এক্সাম্পলেও ভার্ব নেই, ব্যাখ্যাটা কি? কারণ আমরা জানি চেইন হচ্ছে নাউন, এখানে স্টুডেন্ট নাউন, এখানে চেইন নাউন, গোল্ড হচ্ছে নাউন, গোল্ড ম্যাটেরিয়াল নাউন, চেইন হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এবার এই আন্ডারলাইন করা অংশটাতে ইজ একটা ফাইনাইট ভার্ব আছে। সো ক্লজ কি, যেখানে আপনার ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে ক্লজ। ফ্রেজ কি, যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না সে হচ্ছে ফ্রেজ। দুটেই গ্রুপ অফ ওয়ার্ড, দুটেই বাক্যের অংশ। এই তিনটি এক্সাম্পলে প্রথম দুটি ফ্রেজ, কারণ হচ্ছে এই দুটি প্রথম দুটি এক্সাম্পলের মধ্যে আমার কোনো ফাইনাইট ভার্ব নেই। 3 নম্বর এক্সাম্পলে আমার ফাইনাইট ভার্ব আছে, এই জন্য সেটা হচ্ছে ক্লজ। এইটুকু কারা কারা বুঝেন নাই আমার সাথে একটু কথা বলেন, আর যারা বুঝেছেন তারাও জানান যে বুঝতে পেরেছি। কারণ আমি যেহেতু ফ্রেজ ক্লোজ নিয়ে আলোচনা করব, এইটা আমাকে জানাইতে হবে। আমাদের মূল ফাংশন হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। একটু প্লিজ আমাকে বলেন, এই তিনটে এক্সাম্পল, দুইটা ফ্রেজ, একটা ক্লোজ বুঝতে পারেননি এরূপ কেউ আছে, কে আছেন? বা আপনি আনমিউট করে কথা বলেন। স্যার বুঝতে পেরেছি। আহ আনিকা, সাবজেক্ট নট ম্যান্ডেটরি, তবে ফাইনাইট ভার্বের সাধারণত সাবজেক্ট থাকে, কিন্তু আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি তখন তো সাবজেক্ট নাও থাকতে পারে, সেটা ডিফারেন্ট। তো আমরা মনে হয় যে ফাইনাইট ভার্বটাকে গুরুত্ব দিই। আর সবাই আপনারা জানেন দুই একটা জায়গায় সাবজেক্ট থাকবে না, ক্লোজে ক্লোজ মার্কার থাকবে না। সো ইটস ডিফারেন্ট কেস অ্যাকচুয়ালি। হোয়াট ডাজ ল্যাঙ্গুয়েজ সেস, ভাষা কি বলে? ভাষা জেনারেল কথা বলে, ব্যতিক্রম ব্যাপারগুলো ভাষা আলোচনা করে। আচ্ছা, আপনারা আমার মনে হয় আরো অনেকে কথা বলতে হবে যে বুঝেন নাই। এরকম কে আছেন যে তিনটা বুঝেন নাই? ফ্রেজ, আমরা সাবজেক্ট কোথায় থাকবো? ফাইনাইট ভার্ব না থাকলে তো সাবজেক্টের কথা নাই, বুঝছেন? সাবজেক্টের সম্পর্ক ফাইনাইট ভার্বের সাথে, যখনই দেখবেন সাবজেক্ট আছে তখনই ফাইনাইট ভার্ব থাকে। তো ফ্রেজ মানে কি, একগুচ্ছ শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না। তো এই জন্য বলতে পারেন সাবজেক্টও থাকে না। কেউ কি একটু বলবেন আমার সাথে কথা, যে অসুবিধা আছে কিনা এই তিনটা এক্সাম্পলে? তাহলে আমি ফ্রেজ ক্লোজের, আচ্ছা আলামিন, যে ফ্রেজার ক্লোজটা আমরা এখন পড়াবো, আপনি এক কথায় বুঝতে পারেন কিনা দেখেন। যেই অংশের মধ্যে আমার ফাইনাইট ভার্ব থাকবে সেটা আমরা ক্লজ বলবো, আর যে অংশের মধ্যে আমার ফাইনাইট ভার্ব থাকবে না সেটাকে আমরা ফ্রেজ বলবো। যেমন প্রথম দুটি এক্সাম্পলে দেখেন কোনো ভার্বই নাই, ফাইনাইট ভার্ব তো প্রশ্নই আসে না, কোনো ভার্বই নেই। তাহলে এই প্রথম দুটি এক্সাম্পল আমার হয়ে গেল হচ্ছে ফ্রেজ। পরের এক্সাম্পলে ইজ আছে, আমরা জানি এম ইজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো ফাইনাইট ভার্ব হয়। আলামিন, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আর আমরা জি তাহলে, স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমরা তাহলে একটু একটু করে সামনে যাই, ফ্রেজ এবং ক্লজের ব্যাপারটা। ঠিক আছে, একটু একটু করে আমরা এগিয়ে যাই। আম, চলেন এখন মাইকেল সোহান কি বলেছে, আমি বাংলায় লিখে দিয়েছি, আপনারা বাংলাটাও দেখবেন। তিনি বলছেন
two or more words that function together as a group. ফ্রেজ সম্পর্কে বলে দুই বা ততোধিক শব্দ একসাথে গ্রুপ হিসেবে কাজ করে, ইটস টু। বাট র্যান এন্ড মার্টিনের কথা আরো স্পষ্ট ছিল, মেক সেন্স বাট নট কমপ্লিট সেন্স। কিন্তু আমাদের দেশের কথায় আমরা যেভাবে বলি সেটা আরো ক্লিয়ার। ফ্রেজ হলো এমন একরকম শব্দগুচ্ছ যাতে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না, কারণ আমরা আমাদের দেশের স্টুডেন্ট সেন্স নন সেন্স এগুলো দিয়ে শেখা আমাদের জন্য টাফ। সো ভেরি ইজি ওয়ে ফর আস দ্যাট having subject and finite verb is a clause, no subject no finite verb it's a phrase, মানে finite verb না থাকলে ফ্রেজ। এটা হচ্ছে ডেফিনেশনটা। এবং বৈশিষ্ট্য মানে একটি শব্দ দিয়ে, সাধারণত না, গ্রুপ অফ ওয়ার্ডস। তবে মাঝে মাঝে দেখা যায় আমরা ক্লজ একটি শব্দ দিয়ে করতে পারি, তো কেউ না কেউ সেখানে আন্ডারস্টুড থাকে, সেইটাকে আপনারা আবার ডেফিনিশনে টেনে আনলে তো সেটা হলো না, বুঝছেন? আমরা স্টেরিওটাইপ কিছু বিষয় আমরা ল্যাঙ্গুয়েজে পড়ি, সেটা একটু কথা বলি। যেমন ধরেন ইয়ের কথা আমরা বলি, মাছের কথা বলি। মাছের ডেফিনেশন বলেন তো দেখি, এক দুইজন আমার সাথে আনমিউট করে কথা বলেন। মাছ কাকে বলে? কেউ কি আসবেন, কথা বলবেন? আচ্ছা আমি জিজ্ঞেস করি। আলামিন বলেন। আলামিন শুনতে পাচ্ছেন? ইসমাইল হোসেন আছেন, কাউসার আছেন, শুনতে পাচ্ছেন? আর আমি বলছি, মাছ এক ধরনের জলজ প্রাণী যে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আচ্ছা, সো ডেফিনেশন কমপ্লিট করতে হলে টাফ ব্যাপারটা। এখন প্রথমে যদি বলি জলচর, যারা জলে বসবাস করে, জলে অনেকেই বসবাস করে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। মাছ চিনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিল এন্ড ফিন, যেটাকে বলি আমরা, মানে ফুলকার যে কথাটা বললেন, ঠিক আছে, পিচ্ছিল বডি, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রায় মাছেরই আমার কি থাকে, স্কেল বা আইস থাকে, এবং ফুলকা কথাটা একটা গুরুত্বপূর্ণ থাকে, গিল এন্ড ফিন যেটাকে বলি আর কি, কাকনা ফুলকা যেটাকে বলি। এটা তো সেম ভাবে আপনি যদি মনে করেন যে পানিতে থাকা, পানিতে আরো অনেকেই থাকে, সেটা দ্বারা মাছ বোঝা যাবে না। তো এই জন্য ফ্রেজ এন্ড ক্লোজের মধ্যে অনেক কথা আছে, কিন্তু মূল কথাটা কোনটা? যেমন হাতি কাকে বলে? ছেলেরা একজন এসে বলেন তো, হাতি কাকে বলে? ছেলেরা কি নেই ক্লাসে? এরা কি ক্লাস করে কথা বলে না? দীপু বিশাল দেওয়া যায় হাতি বলে। বলেন, রকিব বলতে চাইছেন হাতি কাকে বলে? আলামিন? স্যার, হাতি হচ্ছে যার একটা সুর থাকবে, চারটা পা থাকবে, যে বৈশিষ্ট্য যেগুলো আছে, যে আহ লম্বা কান থাকবে, যে বৈশিষ্ট্যগুলো হাতির থাকা দরকার, ওগুলো থাকলে ওটা একটু হাতি হবে। এখন বৈশিষ্ট্যের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। আপনি যে বললেন পা, পা তো চার পা অনেকেরই থাকে, সেটা তো হাতির বৈশিষ্ট্য না, হাতিতে সুর বুঝছেন? আছে একটা লম্বা, এটা তো অন্যান্য ইয়ে নেই। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে হাতির টাং যেটা সুর, সেটা সবার থাকে না, আর বডিটা হচ্ছে রাফ, সাইজে হচ্ছে বিশাল। সো এমন কিছু ফিচার লাগবে, তার মধ্যে সুর হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং কানের কথা যদি বলি, আমাদের এত বড় কান, হ্যাঁ। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে আপনাকে যেটা বুঝতে হবে, ফ্রেজ এন্ড ক্লোজে অনেক কথা আছে, তার মধ্যে ফ্রেজ আর ক্লোজের কোনটা গুরুত্বপূর্ণ বলেন তো? ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছেন কথাটা? ফাইনাইট ভার্ব থাকলে ক্লোজ, না থাকলে কি ফ্রেজ, বাকিগুলো ম্যান্ডেটরি না। আমি কি এই কথাটা বুঝাইতে পারলাম? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। মানে কেন হাতি, কেন মাছ টেনে নিয়ে আসলাম? জলচর যেমন আর গ্রুপ অফ ওয়ার্ডস কমন, ওকে ফাইন, ফ্রেজও থাকতে পারে, ক্লোজও থাকতে পারে। সাবজেক্ট ফাইনাইট ভার্ব, অনেক সময় ক্লোজেও সাবজেক্ট নাও থাকতে পারে, হ্যাঁ। সিঙ্গেল পার্টস অফ স্পিচ, ক্লোজও কিন্তু সিঙ্গেল পার্টস অফ স্পিচ। তাহলে এত কথার মধ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকলে ক্লোজ, না থাকলে ফ্রেজ। তাহলে স্পেসিফিক ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? মাইকেল সোয়ান ক্লজ নিয়ে বলেছে, স্ট্রেচ অফ ল্যাঙ্গুয়েজ হুইচ কন্টেইনস আ সাবজেক্ট এন্ড আ ফাইনাইট ভার্ব, সেন্টেন্সেস কনসিস্ট অফ ওয়ান অর মোর ক্লজেস। তিনি আবার একটা প্যাচ লাগাই দিয়েছেন, এক একজন মানুষের ভাবনা এক এক রকম। তিনি বলেন সেন্টেন্স ওয়ান অর মোর ক্লজে ব্যাখ্যা করে অংশ থাকে,
র্যান এন্ড মার্টিন একটা প্যাচ লাগাইছেন, ক্লজ হচ্ছে বাক্যের অংশ, তাহলে ক্লজ যদি বাক্যের অংশ হয় তাহলে একাধিক অংশ থাকবে। উনার কথা হচ্ছে সেন্টেন্সে ওয়ান ক্লোজ অর মোর ক্লোজেস থাকবে। গ্রামারিয়ানরা এরকম কত কথা বলবে, কেউ যদি মাইকেল সোয়ান কিংবা র্যান এন্ড মার্টিন ইন্টারন্যাশনাল গ্রামারিয়ানদের কথা দিয়ে পড়তে যান অবস্থা খারাপ হবে, এবং গ্রামারের অনেক ট্রাম তৈরি হয়। যেমন সিম্পল সেন্টেন্সকে এই সেন্স থেকে তারা বলে যে ওয়ান ক্লোজ সেন্টেন্স, কিন্তু পার্সোনালি আমি যতটুকু গ্রামার পড়েছি আমি তো সেটা সাপোর্ট করি না। আমার কথা হচ্ছে ক্লজ মানে বাক্যের অংশ, তার মানে দুটি থাকবে, একটি ক্লোজ হবে না। ওই সেন্টেন্সে একটি ক্লোজ থাকলে ডেফিনেটলি আরেকটা ক্লোজ আমার থাকতে হবে, আর না হলে পুরোটাকে একটা সিম্পল সেন্টেন্স বলবো আমরা। ঠিক আছে, তো একটি সেন্টেন্সে জি স্যার। দেখা যায় কি একটি ক্লোজ দিয়ে হতে পারে, ফাইন, তখন এটাকে ওয়ান ক্লোজ বলে। তো মাইকেল সোয়ানের কথা ফেলেও দিতে পারবো না, আবার এটাকে দিয়ে আপনি ক্লোজ ডিফাইনও করতে পারবেন না। ঠিক আছে, সো এই ধরনের ছোট ছোট বিষয়গুলো থাকে। আমার ফোকাস পয়েন্ট হচ্ছে একটা, ফাইনাইট বার থাকলে তার নাম কি বলেন? ফাইনাইট ভার্ব থাকলে ক্লোজ, না থাকলে কি? ফ্রেজ। না থাকলে ফ্রেজ। এইটা হচ্ছে আমাদের Phrase. মূল কথা। তাহলে এই যে এটা ফ্রেজ, দেন হচ্ছে যে এটা ফ্রেজ, এই দুটি এক্সাম্পল ইন দা ইস্ট এবং অন আ ওয়াল, আন্ডারলাইন করা অংশটা ফ্রেজ। এতে কারো কোনো আপত্তি আছে কিনা? আমি কিন্তু বেসিক থেকে পড়াচ্ছি, আপনারা যেভাবে বলেছেন। আপনারা যদি বলেন যে অ্যাডভান্স, আমরা ধীরে ধীরে যাব, কারণ এই ক্লাস শুরু হয়েছে, কখন শেষ হবে আমি জানি না, আমরা আমাদের মতো করে চলতে থাকবো। এইটুকুতে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ইন দা ইস্ট, ইন হচ্ছে প্রেপোজিশন, দি হচ্ছে আর্টিকেল, ইস্ট হচ্ছে নাউন, সো কোনো ভার্বে নাই। অন আ ওয়াল, প্রেপোজিশন আর্টিকেল নাউন, কোনো ভার্বে নাই, তাহলে হয়ে গেল আমার ফ্রেজ এবং ফ্রেজ। ঠিক আছে, এবার দেখেন টু মাই ডোর, ব্যাখ্যা করে দিয়েছি, প্রেপোজিশন পজেসিভ এবং নাউন, সো আন্ডারলাইন করা অংশে কোনো ভার্বই নাই, তাহলে সেটা হয়ে গেল কি? ফ্রেজ। কোনো আপত্তি আছে কারো? জি না স্যার। ওকে, এবার দেখেন অফ মাই গ্রেট বিউটি, প্রেপোজিশনের পরে দুটি শব্দ থাকলে নাউন, নাউনের পূর্বে এডজেক্টিভ, সো হয়ে গেল আন্ডারলাইন করা অংশে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে হয়ে গেল ফ্রেজ। কোনো অসুবিধে? আর সবাই একটু ক্লাসে থাকবেন, জয়েন করলে ক্লাসে থাকবেন। উম্মে কুলসুম, তুহিন বলেন, বুঝতে পেরেছেন? জি স্যার স্যার। বুঝতে পারছি তো, তোরা সুযোগ দিবেন। লাস্টে 239847 অনেকে আছেন, যে বুঝবেন না আমার সাথে কথা বলবেন, চুপচাপ বসে থাকবেন না। অফ দ্য গ্রেট মাউন্টেন্স, পাহাড় দেখা যায় নাউন, যেটা দেখা যায় নাউনের পূর্বে আর্টিকেল হচ্ছে প্রেপোজিশন, আন্ডারলাইন করা অংশে কোনো ফ্রেজ নাই, তাহলে সেটা হয়ে গেল, মানে ফাইনাইট ভার্ব নাই, হয়ে গেল ফ্রেজ। আমরা একটু পরে পড়বো নাউনের পরে কোনো ফ্রেজ বসলে তাকে বলে এডজেক্টিভ ফ্রেজ, কারণ নাউনের পর যদি কেউ বসে, আমরা একটু পরে পড়বো, এগুলো এগুলো পড়তে আমাদের সময় লাগবে। আচ্ছা, আমরা একটু একটু করে ফ্রেজ ক্লোজে যাচ্ছি। হাউ টু ডু ইট, নিজেরা আনসার করেন, ফ্রেজ নাকি ক্লজ? হবে স্যার। ফ্রেজ। স্যার praise. ফ্রেজ। ভেরি গুড। যারা জানতেন না তারা দেখেন, এখানে টু ডু নন ফাইনাইট ভার্ব, আমার ক্লজ হইতে হলে ফাইনাইট ভার্ব লাগবে, তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ। পারা যাবে? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনি, আর দয়া করে একটু আনমিউট করে কথা বলবেন যাদের অসুবিধে, হ্যাঁ, কম বুঝেন। এইখানে দেখেন হু পে দেয়ার ড্যাট, তো আমার এখানে কি আছে, ড্যাট কথাটা আছে, তো যেহেতু ড্যাট কথাটা আমার আছে, তাহলে বুঝতে হবে পে, পে মানে হচ্ছে ভার্ব, পে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পেইড, সো ফাইনাইট ভার্ব, হু হচ্ছে রিলেটিভ প্রনাউন, যে নিজেই সাবজেক্ট হয়, সাবজেক্টের পর পর ফাইনাইট ভার্ব বসে। তা আমরা জানি এখানে পেটাকে চাইলে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরতে পারেন। ঠিক আছে, সো আন্ডারলাইন করা অংশে আমার ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব থাকলে তার নাম কি হবে? ক্লজ হবে, দুটো নন ফাইনাইট। ক্লিয়ার ব্যাপারটা, এটা যে ক্লজ। জি স্যার। ওকে, while it is raining, is আছে, is ফাইনাইট ভার্ব আছে, তাহলে সেটা হবে ক্লজ। পারবেন? ঠিক আছে। ফ্রেজ এবং ক্লজ চিনবেন কিনা বলেন?
জি Yes, স্যার sir. ছিল। Yes, sir. এটাও একটা ক্লজ দ্যাট জি ইউ স্যার হ্যাভ মেড আ মিস্টেক। তাহলে আমরা কি এখন সাবঅর্ডিনেট ক্লজ বা ডিফারেন্ট টাইপের ক্লজের মধ্যে আমরা একটু একটু যাই, ঠিক আছে? আবার আসুন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার্স। আপনারা লেকচার শিটটা আমার আসলে আগেই পাঠিয়ে দেওয়া উচিত ছিল আপনাদের। সাবঅর্ডিনেট ক্লজ মার্কার্স, কোঅর্ডিনেট ক্লজ মার্কার্স, এগুলো নিয়ে কথা বলবো। ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস এরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ মার্কার। এদের দ্বারা কম্পাউন্ড নাউন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। এরা আমাদের কনজাংশন বা ক্লোজ মার্কার হিসাবে বসে। এরা যখন থাকবে এদের পূর্বে একটা ক্লোজ পরে একটা ক্লোজ, এবং দুইটাকে আমরা কোঅর্ডিনেট ক্লোজ বলি। এরা পরস্পর সহযোগী, নিজেরা স্বাধীনভাবে চলতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কেউ কারোর উপর নির্ভর করে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটা কোঅর্ডিনেট ক্লোজ মার্কার, অথবা আপনাকে বলতে পারে এরকম কম্পাউন্ড সেন্টেন্স কোনটা। তাহলে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার দ্বারা দুটি ক্লোজ যুক্ত হলে তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি, প্রত্যেকটি ক্লোজকে কোঅর্ডিনেট ক্লোজ বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলি। সো পড়ার Yes. কৌশল হচ্ছে ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস এভাবে মুখস্থের মতো করেন। ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস মুখস্থের মতো করেন। ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস একদম মুখস্থ করেন, মুখস্থ করে ডান লিখেন। ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস, ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস মুখস্থ করেন। মুখস্থ হলে ডান লিখেন। যারা ফ্যান বয়েজ দিয়ে পড়েছেন তারা ফ্যান বয়েজ দিয়ে পড়বেন। তার মানে ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস, ফর এন্ড নর বাট অর ইয়েট সো এলস আমি যেভাবে বলেছি এভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? আবার হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ মার্কারের পরে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। ইফ দ্যাট দোল দু সিনসেস বিকজ নো সোনার সো দ্যাট টিল আনটিল ওয়ান্স বিফোর আফটার লেস ডব্লিউএস ওয়ার্ডস মুখস্থ করেন। তাহলে আমরা ফ্যান বয়েজ দিয়ে কোঅর্ডিনেট ক্লোজ মার্কার আর সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার গুলো আমরা মুখস্থ করব। if that dole do since as because so that till until once before after last ws words ওইখানে এলসটা গুরুত্বপূর্ণ আর এখানে ল্যাসটা গুরুত্বপূর্ণ। এরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যখন দেখবেন এই সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দিয়ে শুরু ক্লোজটাকে সাবঅর্ডিনেট ক্লোজ বলি, আর সাথের ক্লোজটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। তাহলে পিসি আর এসসি মিলে, পিসি এসসি মিলে হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্স কি? দুটি কোঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স কি? একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লোজ পড়া ছাড়া কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখা সম্ভব বলেন তো? সম্ভব। সম্ভব? ক্লোজ শেখা ছাড়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড? No, না sir. স্যার। এবং এত বছর যে পড়ে আসছেন কোনটা গ্রামারের পর যে কোনটা পড়তে হয় না স্যার সেটা না জেনে যে সংসারটা চালাই আসছেন, বৈধ সংসার ছিল না অবৈধ সংসার, এটা দিয়ে আর কতদিন? স্যার জুয়েল স্যারের শিষ্য সব। সেটাই, নষ্টদের দখলে পৃথিবীটা। এই জন্য গ্রামার জি স্যার। শুরু করতে হয় ফাইনাইট নন ফাইনাইট ফ্রেজ ক্লজ এবং ধীরে ধীরে পার্টস অফ স্পিচ টেন্স ওইভাবে একটার সাথে আরেকটা ইন্টি রিলেটেড। ফাইনাইট নন ফাইনাইট না চিনলে যেমন ফ্রেজ ক্লোজ শিখাইতে পারবো না, ফ্রেজ ক্লোজ না চিনলে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখাইতে পারবো না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড না পারলে কিন্তু আপনি রাইটিং এর ডিফারেন্ট স্ট্রাকচার ব্যবহার করতে পারবেন না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আপনি পড়ার সময় বুঝতে হবে ফ্যান বয়েস এর মধ্যে আপনার অ্যালস গুরুত্বপূর্ণ, এই জন্য এটা বিসিএস পরীক্ষায় আসে। এর মধ্যে হচ্ছে লাস্ট গুরুত্বপূর্ণ, এই জন্য এটা পরীক্ষায় আসে। আপনি যেটা জানেন টিচাররা ওইটা না দিয়ে তার থেকে স্মার্ট লেভেলের দিবে, আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে এইটুকু এই কয়টা মুখস্থ করেন যে এই ক্লোজ মার্কার দিয়ে যদি শুরু হয় সেটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ, সাথেটা হবে প্রিন্সিপাল ক্লোজ। পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ, এসসি মানে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ আর সাথে সাবঅর্ডিনেট ক্লোজ মিলে হয় কমপ্লেক্স সেন্টেন্স, আর দুইটা কোঅর্ডিনেট ক্লোজ সিসি মিলে, দুইটা কোঅর্ডিনেট ক্লোজ মিলে হয় কম্পাউন্ড সেন্টেন্স। ইসরাত জান বুঝতে পেরেছেন? জি স্যার। এই কয়টা মুখস্থ হলে ডান লিখেন যাদের মুখস্থ হয়েছে।
ওকে, একটু দেখেন সাবঅর্ডিনেট ক্লজ। যদি কোনো ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে শুরু হয়ে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয় তাহলে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। বইয়ের ভাষায় হচ্ছে যে ক্লজ নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু স্বাধীন না, সে কারো না কারোর উপর নির্ভর করে। আচ্ছা, বাসা বাড়িতে হাজবেন্ড এবং ওয়াইফ কেউ যদি কারো কথা না শুনে দুজন যদি আলাদা আলাদা হয় তাহলে দুজন কোঅর্ডিনেট ক্লজ, তার মানে কম্পাউন্ড সেন্টেন্স। আর একজন যদি আরেকজনের উপর ডিপেন্ড করে তাহলে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আপনারা চ্যাট বক্সে জানান কে কার উপর ডিপেন্ড করে, কে প্রিন্সিপাল, আপনার বাসার মধ্যে কে প্রিন্সিপাল কে সাবঅর্ডিনেট, একটু আমাকে লিখে জানান। স্যার বিয়েই তো জানি নাই। পিসি কে এসসি কে দিয়ে জানান। পিসি এবং এসসি ছেলেটা না মেয়েটা, পিসি সমান সমান দিবেন কে প্রিন্সিপাল বা একটা লিখলে হবে আপনার বাসায়। আচ্ছা, হলে থাকেন তো, তো আপনার হলে থাকলেও তো অবৈধ সংসার আছে, সেখানে পিসি কে এসসি কে লিখে জানান। আপনি না উনি, প্রত্যেকে লিখেন। পিসি কে লিখেন আপনি নাকি উনি? আচ্ছা, এখানে মিতু পিসি। আর যদি পিসি না হন তাহলে লিখবেন সিসি, মানে সিসি কি কোঅর্ডিনেট। স্যার? সিসি মানে কোঅর্ডিনেট ক্লজ। আর কেউ এসসি থাকলে সেটাও লিখতে পারেন। আপনি কি এসসি পিসি নাকি সিসি লিখেন তো দেখি। মেয়েগুলো পিসি দেখা যাচ্ছে বেশি। এটা এফসি কি, আর পিসি আর এসসি। পিসি এসসি আর সিসি, একজন বলছেন দুইটাই তিনি। ওকে, দেখেন আই নো হোয়াট হি ডিড, তাহলে এই যে হোয়াট হি ডিডটা এটা আমার সাবঅর্ডিনেট ক্লোজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল মিলে আমার হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। ইফ হি কামস, এখানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে, সেটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাথেটা হবে প্রিন্সিপাল ক্লোজ, তো দুইটা মিলে হবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স। তো মানেটা কি? মানেটা হচ্ছে যে আচ্ছা, সানজিদা বলেছেন পিসি এফসি। এফসি তো আমি পড়াই নাই সানজিদা। পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ, সিসি মানে কোঅর্ডিনেট ক্লোজ। এখানে পিসিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এসসি মানে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনলাম? সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে। জি স্যার। আচ্ছা, এই যে দুইটা কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট বুঝলাম কি করে? যেখানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর পাশেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটার একটা সহজ ব্যাখ্যা দিব। সানজিদা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, বলেন আপনার বাসায় কে কার কথা শুনে? স্যার আমি বুঝি নাই, কোনটা বলবো? নাই, আপনার বাবা আর মা কে কার কথা শুনে নাকি কেউ কারো কথা শুনে না, কোনটা? স্যার বাবাই মায়ের কথা শুনে। তাহলে আপনার বাবা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আপনার মা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। বুঝতে পেরেছেন? প্রিন্সিপাল। জি স্যার। সাবঅর্ডিনেট মানে হচ্ছে যিনি কথা শুনে, আপনার বাবা সাবঅর্ডিনেট আর আপনার মা হচ্ছে প্রিন্সিপাল, দুজনে মিলে হলো কমপ্লেক্স সিচুয়েশন, কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে স্যার এই পেরেছেন? সময় আলাদা আলাদা কারো কথা কেউ শুনবে না এরকমটা আসলে হয় না। না হয়, এখন কেউ কারো কথা শুনে না, বর্তমান সমাজে কেউ কারো কথা শুনে না, প্রত্যেকে প্রত্যেকের মতো। ওটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ম্যাক্সিমামে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছেন? জি স্যার। আমি বুঝতে পারতেছি আপনার পরিবারও কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে যে আপনার কথা উনি শুনতে হবে, আপনি হবেন প্রিন্সিপাল, উনি হবে সাবঅর্ডিনেট। বুঝতে পেরেছেন? পিসি এসসি ক্লিয়ার না? আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব? না স্যার আর লাগবে না। হুম, ঠিক আছে, না বললে বলবেন, লাগলে আমার কাছে আছে। আমি তো জুয়েল স্যারের মতো খারাপ হতে পারবো না, কিন্তু তারপরে আমি
কাছাকাছি নিয়ে যেতে পারবে। ওকে, তাহমিনা নাকি আসছি, ঠিক আছে। বাট অর নট দ্বারা যুক্ত হলে এগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, আর কোঅর্ডিনেট ক্লোজ গুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, তাহলে দুইটাই সিসি। আবার সিসি কি বুঝছেন? সিসি মিলে হয় কম্পাউন্ড। তাহলে আবার বলেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি বোঝা যাবে আপনার ক্লজ ছাড়া? সম্ভব? সম্ভব না। তাহলে আবার ক্লিয়ার কিনা দেখেন, পিসি, এসসি আর হচ্ছে সিসি, বর্তমান সমাজে সিসি বেশি। বর্তমান সমাজে সিসি বেশি। ওকে, একটা এক্সাম্পল দিয়ে আমরা ক্লাস শুরু করব একটু পরে। আমাদের ক্লাস শুরু হয় নাই, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। এভরি নাইট বিফোর আই go to bed, I eat bananas. এখন আমাকে বলেন তো, প্রতি রাতে বিছানায় যাওয়ার পূর্বে, এটা কি অর্থটা কমপ্লিট? না স্যার। না এটা স্যার। কমপ্লিট না। তার মানে আই ইট ব্যানানাস, আমি কলা খাই, এটা কি কারোর উপর নির্ভর করে? না, না এটা এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটার উপর নির্ভর করছে যেটা এই বিফোর দ্বারা যুক্ত, এটা হচ্ছে সাবঅর্ডিনেট। বুঝতে পেরেছেন? মানে সাবঅর্ডিনেটটা ঠিকঠাক জি ভাবে স্যার। অর্থ প্রকাশ করার জন্য কারো না কারোর উপর নির্ভর করে। বুঝছেন? জি স্যার। আহ এইভাবে আপনাকে ক্লজ গুলো বুঝতে পারে। আমরা শিখেছি কি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিয়ে। আমাদের দেশের অনেকে আছে যে অর্থ বুঝতে পারবো না, তাহলে আপনাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো মুখস্থ করিয়েছি না? ইফ দ্যাট, দোল, দো, সিন্স, অ্যাজ, বিকজ, সো দ্যাট, নো, সোনার, করিয়েছি কিনা? জি জি স্যার। স্যার। ওইটা দিয়ে আপনি চিনবেন। So that you know তাহলে আপনারা কোনটা before সহজ, অর্থ বুঝে নাকি ক্লজ মার্কার দেখে? close marker দেখে। ক্লজ মার্কার দেখে, হ্যাঁ, মানে একটু সহজটা হলে ভালো হয়। আমাদের মূল ক্লাস শুরু হইতে আরো সময় লাগবে। এর আগে আমি এমবেডেড কোয়েশ্চেন পড়াবো। মূল ক্লাস শুরুর পূর্বে আমি এমবেডেড কোয়েশ্চেন পড়াবো। আবারও বলি, আমাদের পুরো ক্লাসটাই হবে আজকে সাবঅর্ডিনেট ক্লোজের উপর। আমি এখন এমবেডেড কোয়েশ্চেন আপনাদেরকে পড়াচ্ছি। এমবেডেড কোয়েশ্চেন কারা কারা পারেন একটু চ্যাট বক্সে জানান, কাদের জানা আছে? এমবেডেড কোয়েশ্চেন কার কার জানা আছে? চ্যাট বক্সে লিখেন। কি কেউ জানেন না? আচ্ছা, জানেন নিশ্চয়ই, কিন্তু বলবেন না। দেখলে বোঝা যায় তো স্যার। হ্যাঁ, সাদিয়া এডমিশনে পড়েছিলেন, হ্যাঁ ঠিক আছে। ওকে, এমবেডেড কোয়েশ্চেন, তারপরে এমবেডেড কোয়েশ্চেনের পরে আমাদের আজকের ক্লাস শুরু হবে। এমবেডেড কোয়েশ্চেনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, মানে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা অংশ। এমবেডেড মানে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা অংশ। সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হলে প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে। এখন একটা স্টুডেন্ট যদি সাবঅর্ডিনেট না চিনে, প্রিন্সিপাল না চিনে, এই নিয়ম পড়া কি সম্ভব? সম্ভব না। ব্যাপারটা কি দেখুন, চলেন, এক্সাম্পল ছাড়া বোঝা যাবে না। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? এখানে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যুক্ত এই অংশটা কি ক্লোজ হবে বলেন তো? সাবঅর্ডিনেট ক্লোজ হবে। আর সাথের অংশটা কি হবে বলেন তো? প্রিন্সিপাল হবে। এখন আমাকে বলেন, দ্বিতীয় যে অংশটা আছে হোয়ার ডাজ হি লিভ, এটা কি প্রশ্ন করা হয়েছে না এই অংশটাকে? Yes, sir. জি স্যার। কিন্তু সে যখন সাবঅর্ডিনেট তখন তাকে প্রশ্ন করা যাবে না। আপনি আলাদা কাউকে জিজ্ঞেস করতে পারবেন যে হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। আলাদা কাউকে জিজ্ঞেস করতে পারবেন যে সে কোথায় বাস করে, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করতে বলতে পারবেন না, অন্য একটা সেন্টেন্সের মধ্যে তাকে জিজ্ঞেস করতে পারবেন না যখন সে সাবঅর্ডিনেট। আমি বলি না হাউ আর ইউ, আলাদা বলা যাবে, ঠিক আছে? কিন্তু আমি যদি অন্য একটা সেন্টেন্সের মধ্যে তাকে জিজ্ঞেস করি তখন বলা যাবে না। এমবেডেড মানে একটা বাক্যের মধ্যে এই সাবঅর্ডিনেটকে আপনি প্রশ্ন করতে পারবেন না। তো আমরা জানি প্রশ্ন না করলে অ্যাসার্টিভ আকারে হলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে আসবে না।
নিয়মটা কি? সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যাবে না, কোনো কারণে প্রশ্ন করলে কাকে করব আমি? প্রিন্সিপালকে করব। তাহলে ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস। তাহলে হোয়ার ডাজ হি লিভ না হয়ে হোয়ার হি লিভ হলো কেন? একটা সেন্টেন্সের মধ্যে একটা অংশ। হুম। হ্যাঁ, তাহলে দেখেন হোয়ার হি লিভস, এই যে হোয়ার হি লিভস আছে, এটা আমরা অ্যাসার্টিভ আকারের মতো লিখবো, ঠিক আছে? এবং এখানে প্রশ্নবোধক দিয়েছি কেন? কারণ হচ্ছে শুরুর অংশটাকে আমরা প্রশ্ন করেছি। আই ডু নট নো হোয়ার ইউ আর লিভিং, এখানে প্রশ্ন করি নাই কেন? কারণ আমি প্রিন্সিপালকে আমি প্রশ্ন করি নাই। আমাদের মূল কথা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ যদি হয় তাকে আমি প্রশ্ন করতে পারবো না, আলাদা আমরা প্রশ্ন করতে পারবো, কিন্তু সেন্টেন্সের মধ্যে তাকে প্রশ্ন করা যাবে না। আহ আমার কথা কি বুঝতে পারছেন? এখানে যেমন স্যার ডু ইউ নো হোয়ার, মানে হোয়ার ডাজ হি লিভ, এখানে স্যার সাবঅর্ডিনেট ক্লোজের স্যার কোশ্চেন করা হচ্ছে, তারপরে যখন কারেকশন করলাম তারপর স্যার হচ্ছে হোয়ার হি লিভ, হুম। এটা কি স্যার কোশ্চেন করা হলো না? স্যার আমি তো এই সাবঅর্ডিনেট অংশটাকে আর প্রশ্ন করি নাই, এটা সাবজেক্টের পরে বার বসছে, প্রশ্ন করলে তো সাবজেক্টের পূর্বে অক্সিলারি বারবার। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটু কারেকশন দিচ্ছি, একটু করেন। হ্যাঁ, এটা আনসার করেন, আমরা এখন দেখবো কারা কারা নিয়মটা বুঝেছেন। আমি কি নিয়মটা আরেকবার পড়তে দিব? দেখেন, এটা হচ্ছে কথাটা। আচ্ছা, এটা সলভ করেন, সলভ করে করে আমরা কনসেপ্টটা স্যার ক্লিয়ার করব। আনসার কি হবে? হ্যাঁ, একটু চ্যাট বক্সে সবাই জানা। ওকে, সোহাগ ডাজ নট নো হোয়াট হি শুড ডু। ওকে, এবার এটা করেন। নাম্বারটা দিয়ে লিখবেন। এখন একটু বলি, দেখেন, প্রথমে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ তো আমরা প্রশ্ন করব না, তার মানে সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলারি ভার্বটা আনবো না, তাহলে তিনটা কাটা আনসার হবে সেটা। এখন আমার কথা হলো, এটাকে অনেকে এভাবে পড়েন একটি সেন্টেন্সকে দুইবার প্রশ্ন করা যাবে না। ওকে ফাইন, প্রশ্ন করতে হলে আমরা প্রিন্সিপালকে করব কোনো কারণে যদি প্রশ্ন করি। আমাকে একটু বলেন, এটা আনসার করতে কার কার অসুবিধা হচ্ছে? এটা আনসার করতে কার কার অসুবিধা হচ্ছে একটু বলেন তো। এটা কি অসুবিধা আছে কারো? না স্যার নাই। আচ্ছা, আমি আবারও বলি, এই নিয়মটার পরে আমাদের আজকে মূলত ক্লাস শুরু হবে, ঠিক আছে? যেমন এটাও আনসার করেন। একটু নাম্বারটা লিখে আপনারা করবেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, আমরা এই অংশটা নিয়ে কাজ করব। এই ক্লোজ মার্কারের পরে আমরা সাবজেক্ট খুঁজবো, ক্লোজ মার্কারের পরে শুধু একটাতেই সাবজেক্ট আছে, বাকিগুলোতে আমার ভার্ব আছে, সেগুলো আমরা কেটে দিব। সাবঅর্ডিনেট ক্লজকে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করতে হলে কাকে করতে হবে? প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করতে হবে। আমি কিছু আরেকটু সহজ প্রশ্ন আপনাদেরকে দিচ্ছি এমবেডেড কোশ্চেন থেকে, হ্যাঁ।
দেখেন আপনি পারেন কিনা বা বুঝেন কিনা। আচ্ছা, এমবেডেড কোশ্চেন কি পারবেন? আমরা কি মানে ক্লাস শুরু করে ফেলবো, কি বলেন? জি স্যার। না, ক্লাস শুরুর আগে সাবঅর্ডিনেট ক্লজ, এমবেডেড কোশ্চেন এগুলো না বুঝলে কিন্তু আসলে মানে পড়ালেখাটা বেসিকলি হয় না, বুঝছেন? মানে আপনারা যতই বলেন আহ, এই বেসিক কথাগুলো ক্লিয়ার থাকা লাগে। যেমন এইটা সলভ করেছেন, এটা সলভ করেছেন, এটা সলভ করেছেন। আচ্ছা, এটাও করেন, একটু কুইক করেন তো দেখি পারেন কিনা, চট করে আনসারটা করতে পারেন কিনা। এবং কৌশলটা বলেন, দেখা মাত্র আনসারটা কে করতে পারছেন, কৌশলটা বলেন। কেউ একটু বলেন তো যে দেখা মাত্র আনসারটা আমার হয়ে গেছে। কেউ কি বলবেন দেখা মাত্র আনসারটা কিভাবে হলো? স্যার ক্লোজ আছে কিনা এটা ক্লোজ এটা মার্কারের দেখার পরে পর আমরা সাবজেক্টটা নিয়ে গেলাম। হ্যাঁ, ক্লোজ মার্কারের পরে আমরা সাবজেক্টটা নিয়ে গেলাম, কারণ যখন আমরা অ্যাসার্টিভ করব তখন আমার সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে ভার্ব আসবে, এই তো। যেমন এটা আনসার করেন, এটা ওইরকম একটা বুদ্ধি করে আনসার করেন, চট করে আনসারটা করে ফেলেন। সি নাম্বার স্যার। এক্স্যাক্টলি ক্লোজ মার্কারের পরে আমার সাবজেক্ট আসবে। সাবজেক্ট এটাও একদম কুইক আনসার করেন তো দেখি। নাম্বারটা দিয়ে আপনারা আনসার করবেন। হ্যাঁ, এ নাম্বার। ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে এই যে ক্লজ মার্কার, ক্লজ মার্কারের পরে সাবজেক্ট এখানেও আছে, কিন্তু এটা নয় কেন বা এটা নয় কেন? কারণ হচ্ছে যে হ্যাজ বিন হ্যাভ বিন এর পরে বার প্লাস আইএনজি হবে। হ্যাঁ, তো এই জন্য কাটা, এই জন্য এটা হচ্ছে কি আনসার আমাদের। তাহলে আপনাদের সবার পরামর্শে আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করতে পারি, কি বলেন সবাই? জি যদি স্যার। জি স্যার। হ্যাজ বিন এর বিষয়টা বুঝলাম না, হ্যাজ বিন এর পরে ওটা তো পাস্ট পার্টিসিপেল আছে। ম্যাম, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর পরে বার প্লাস আমাদের আইএনজি হয়। ও হ্যাঁ। মানে আমরা তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি, ঠিক আছে? তো এখন আমরা আমাদের মানে ফ্রেজ এন্ড ক্লজ এর যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, আমরা সাবঅর্ডিনেট ক্লজ কে তিনটি ভাগে ভাগ করেছি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কে তিনটি ভাগে ভাগ করেছি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব। এখন ক্লজ আইডেন্টিফায়ার যেই নিয়ম, ফ্রেজ আইডেন্টিফায়ারও কিন্তু একই কিন্তু নিয়ম, বুঝতে পেরেছেন? ফ্রেজ এবং ক্লজের একই নিয়ম আইডেন্টিফিকেশনের। আমি যদি এই কথাটা সহজ করে বলি, আপনারা প্রয়োজনে খাতায় লিখেন, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা সাবঅর্ডিনেট ক্লজকে তিনটি ভাগে ভাগ করেছি: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? সো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যে আমি পড়বো, সেটা সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ, ঠিক আছে? সাবঅর্ডিনেট ক্লজের প্রকারভেদ। আমরা শুরুতে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে কথা বলবো, এটা চ্যাটে লিখেন অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, সবাই রেডি তো না? জি স্যার।
ওকে, জি বেশি স্যার। দরকার নাই, আমরা এটা আমাদের মতো করে ভিন্ন ভিন্ন লেভেলে কাজ করব। প্রথমে অ্যাডভার্বিয়াল ক্লোজ কথাটা খাতায় বা কোথাও লিখেন, বই শিট থাকলেও দেখেন অ্যাডভার্বিয়াল ক্লোজ কথাটা, অ্যাডভার্বিয়াল। এবং আবারও বলছি, আমি কিন্তু বেসিক টু অ্যাডভান্স দুইটা পড়াবো। যতটুকু আলোচনা করেছি যদি আপনার সমস্যা না হয়, আশা করি বাকিটাও সমস্যা হবে না। তবে এই অংশ ছাড়া বিসিএস পরীক্ষার প্রশ্ন হয় না, কোনো পরীক্ষার প্রশ্নই হয় না। এটা আমরা পড়বো। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ কথাটা লিখেছেন? জি স্যার। জি তো এটা শেখার জন্য প্রথম যেটা আমরা এটাকে খেয়াল রাখবো, ম্যানার, প্লেস, টাইম, রিজন। অর্থাৎ একবার যে ডেফিনেশনটা দিয়েছিলাম, এমপিটিআর সবাই জানেন। যদি কোনো ফ্রেজ বা ক্লোজ দ্বারা একটা কাজ কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে বুঝায়, তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ। অর্থাৎ এমপিটিআর লিখে রাখেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ আমরা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ কন্ডিশন এগুলো পড়েছিলাম না? মানে বিভিন্ন প্রকার অ্যাডভার্ব নিয়ে কথা বলেছেন না? ওই সেটাই, যদি একটা ফ্রেজ বা ক্লোজ দ্বারা একটি ভার্বের কাজ কখন হয়, কোথায় হয়, কেন হয় এগুলো বুঝায়, সেইটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ। দ্যাটস ইট, আর বাইরে আসে না, আর বাইরে কিছু নাইও। এমপিটিআর কথাটা চট করে লিখে রাখেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজের পরে এমপিটিআর কথাটা লিখেন। আচ্ছা, একজন লিখেছেন ডান, সোনালী আক্তার। সঞ্জিতা ডান লিখেছেন, ছেলেগুলা কোথায়? আবার আসেন বইয়ের ভাষায়। আমি তো আমার ভাষায় বললাম, বইয়ের ভাষায় তারা বলতেছেন অ্যাডভার্ব ক্লোজ ইজ এ সাবঅর্ডিনেট ক্লোজ। তো আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজ কে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ইটস ফাংশন ইজ টু মডিফাই আ ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব ইন অ্যানাদার ক্লোজ। কথা সহজ, যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ সে অ্যাডভার্বের মতো কাজ করবে। তো বাংলা করলে দ্বারা যে সাবঅর্ডিনেট ক্লোজটি মেইন ক্লোজের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে কিভাবে আমরা বলেছি, কখন, কোথায়, কিভাবে, কেন বুঝাইলে সেটাকে আমরা কি বলি, মডিফায়ার বলি। ঠিক আছে, কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য। এখন যেটা বলছি এটা না বুঝলেও কোনো অসুবিধা নাই, আমি তো আপনাকে বুঝাবো। আমাদের মূল কাজ হচ্ছে, মনে আছে এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ আমরা আগে বলেছি, কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বুঝালে অ্যাডভার্ব হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, অথবা শুধু অ্যাডভার্ব হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা ছাড়া বিসিএস পরীক্ষা দেওয়া যায় না, বাংলাদেশের কোনো পরীক্ষার দেওয়াই যায় না। তার একটা ভার্বের কাজ কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, কেন হয়, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বুঝালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ হয়। এই কথাটা মুখস্থ হলে ডান লিখেন। আমি আবারও বলি, আজকে কাজ হচ্ছে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ তাদের বিভিন্ন বিষয়গুলো পড়া। নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লোজ দিয়ে আমি আলোচনা করব। যারা থাকতে পারেন অনেকক্ষণ থাকবেন, না থাকতে পারলে আপনার কি ক্ষতি হবে সেটা আপনি পরে বুঝতে পারবেন। আর অনেকে ভাববেন যে রেকর্ডেড ক্লাস দেখবেন, আমি এখন আপনাদের সাথে কথা বলি, রেকর্ডেড ক্লাস দেখলে আমার বোরিং হয়ে যাবেন। আমি তো টানা শুধু ক্লাসটা নিচ্ছি না। ঠিক আছে, এই কথাটা যাদের মুখস্থ ডান লিখেন। এটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি প্রশ্ন সলভ করিয়ে করিয়ে যাব। এর আগে আরেকটা কথা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজের। আপনি চাইলে এইভাবেও শিখতে পারেন, ওয়াইল মানে যখন, সো দ্যাট মানে কেন, আনটিল মানে যতক্ষণ না, এগুলোও থাকতে পারে। যে কাজটা কখন হয়েছে, কেন হয়েছে, কতক্ষণ হয়েছে, এগুলো থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। অথবা কতগুলো ভার্ব আছে যাদের পরে অ্যাডভার্বই বসে, যেমন কাম, গো, সিট, ওয়াক, রান, অ্যারাইভ, ওয়ার্ক, লিভ, স্লিপ। তার মানে আসা, যাওয়া, বসা, হাঁটা, দৌড়ানো, পৌঁছানো, কাজ করা, বসবাস করা, ঘুমানো। এই কতগুলো ভার্ব আছে, এদের জন্মই হয়েছে এদের পরে অ্যাডভার্ব রিলেটেড কথা ব্যবহার করা। যদি কেউ এই চারটা কথা বুঝে পড়তে পারেন এই এক জীবনে, অ্যাডভার্ব নিয়ে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লোজ শুধু অ্যাডভার্ব নিয়ে প্রবলেম হবে না। আর এইটুকু ছাড়া প্রশ্ন হয় না, এর গুরুত্ব অনেক বেশি। আমি একটু একটু করে আলোচনা করি। নাম্বার ওয়ান, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজের কাজ মানে হচ্ছে অ্যাডভার্বের মতো, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি, ওয়াইল, সো দ্যাট, টিল, আনটিল এগুলো তো অ্যাডভার্বের অর্থ দেয়। নাম্বার থ্রি হচ্ছে কতগুলো শব্দ আছে যাদের পরে অলওয়েজ অ্যাডভার্ব বসে, কাম, গো, সিট, রান, ওয়ার্ক, লিভ, স্লিপ। তাদের পরে
অ্যাডভার্বের অর্থ দেয়। সো এরা যেখানে থাকবে আমরা অ্যাডভার্ব পাবো। তো আমি আমার মতো করে এগুলো বলেছি, এগুলো নিয়ে একদমই অরিড হয়ে না। দেখেন ব্যাপারটা কিভাবে সহজ হয়ে যায়, চলেন। অনেকে আছেন অর্থ বুঝতে চান না, অর্থ বুঝলে গ্রামার সহজ হবে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি কোথায় উড়ে, আকাশে উড়ে। ইফ হি কাম, যদি সে আসে, শর্ত বুঝিয়েছে। আই উইল গো, আমি যাব। গো এর পরে মানে কি অ্যাডভার্বিয়াল হবে কাম গো, আসা যাওয়া। এই দুইটা মনে রাখবেন, কাম গো, আসা যাওয়া, আসা যাওয়া। তারপরে আসা যাওয়া, সিট বসা, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। তাহলে এগুলো আর কি যেগুলো দেখেন মুভমেন্ট বুঝায়, ফিজিক্যাল মুভমেন্ট বুঝায়। আসা মুভমেন্ট, যাওয়া মুভমেন্ট, দৌড়ানো একটা মুভমেন্ট, হাঁটা একটা মুভমেন্ট। সো এই যে আসা যাওয়া, আসা যাওয়া, আমাদের হাত পা নড়াচড়া করবে, রান রান রান, ওয়াক ওয়াক ওয়াক, আমরা হাত দিয়ে পা দিয়ে হাঁটি, পা দিয়ে হচ্ছে আমরা দৌড়াই। তারপরে পা দিয়ে হেঁটে মনে করেন আসলাম, কাম, আবার গেলাম। তাহলে আসা যাওয়া হাঁটা দৌড়ানো, এদের পরে আমার অ্যাডভার্বিয়াল। সো সহজ হয়ে যাবে। এই তিনটা এক্সাম্পল যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ, এইটুকু বুঝতে কার কার সমস্যা আমাকে একটু বলেন। অর্থ বুঝলে সহজ, পাখি কোথায় উড়ে, আকাশে উড়ে। আমরা জানি এমপিটিআর, ম্যানার প্লেস টাইম রিজন বুঝাইলে অ্যাডভার্বিয়াল। এমপিটিআর। একটু বলেন কার কার এটা ক্লিয়ার আর কার কার ক্লিয়ার না, আমার সাথে কথা বলতে হবে। স্যার বুঝেছি। বাকিরও একটু বলতে হবে, যারা বুঝেন নাই তাদেরকেও আমার বেশি দরকার। সঞ্জিতা জি স্যার, বলেছেন বুঝেছি। হ্যাঁ ব্যাপারটা সহজ, কিন্তু অনেকের জন্য তো সহজ না, বুঝছেন। আর যারা মনে করেন পরে রেকর্ডের ক্লাস দেখবে তাদের ব্যাপারে কি বলবো, তারা বুঝছে কি বুঝছে না সেটাই তো আমার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, নিতু বলেছেন, চৈতি বলেছেন, সঞ্জিতা বলেছেন, বাকিরও তো কথা বলতে হবে, না তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তৃষা বলেছেন। হ্যাঁ, আমি কি তাহলে পরের স্লাইডে যাব? স্যার 2 আর 3 নম্বরটা আরেকটু দিতে বলবেন। জি স্যার। 3 নাম্বার ম্যাম শর্ত বুঝিয়েছে, ইফ হি কাম, যদি সে আসে, শর্ত বুঝিয়েছে। 3 নাম্বার আমি যাব, কোথায় যাব, এটা গো দিয়েও সলভ করতে পারেন। আসা যাওয়া বসা দৌড়ানো হাঁটা, আসা যাওয়া বসা দৌড়ানো হাঁটা, এদের পরে থাকলে চোখ বন্ধ করে অ্যাডভার্ব। একটি ফ্রেজ থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ক্লোজ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ফ্রেজ ক্লোজ তো আমরা আগেই শিখিয়ে এসেছি। জি স্যার, বুঝতে পেরেছি। আমি তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করেই যাচ্ছি, পরের স্লাইডে যাচ্ছি কিন্তু, ঠিক আছে। আমি আবারও বলি, আমাদের কাজ হচ্ছে নাউন ক্লোজ, এডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ তাদের সম্পর্কে পড়া, অ্যাডভান্স পড়া, বেসিক পড়া। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি যতটুকু পারি। এবার দেখেন, এই যে 4টা এক্সাম্পল, 4টায় কি কাম আর গো এর পরে না? দেখেন তো, জি 4টা জি স্যার। এক্সাম্পলে কাম আর গো এর পরে। আপনি অর্থ বুঝেন আর না কাম আর বুঝেন, go এর অ্যাডভার্বিয়াল হবে না? বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি কি এখন, আমরা আবার অ্যাডভার্বিয়াল ক্লোজে আসব। আমি কি এখন এজেক্টিভ ক্লোজ নিয়ে কথা বলতে পারি? অ্যাডভার্ব এইটুকু দিয়ে আমাদের দেশের সকল প্রশ্ন অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ আনসার করা যাবে, প্রশ্ন সলভ আসবে পরে। আমি কি এখন এজেক্টিভ ক্লোজ নিয়ে কথা বলা শুরু করতে পারি? জি স্যার। জি জি স্যার। স্যার। যারা একটু কম পারেন তাদেরকে বলি, শুনেন। ফাইনাইট নন ফাইনাইট ফ্রেজ ক্লোজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝা ছাড়া, ডিফারেন্ট টাইপস অফ ক্লজ বোঝা ছাড়া পড়ালেখা শুরু করা যায় না, পড়ালেখা জটিল মনে হবে। একটা সেন্টেন্স দেখে যদি বুঝতে পারেন এটা নাউন, এটা এডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা এই ক্লোজ, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তখন পড়তে ইচ্ছে করবে। তো আপনারা যারা বেসিকটা ক্লিয়ার না তাদের জন্য এগুলো কিন্তু ঝামেলা এক প্রকার। বেসিকটা স্যার এই একেবারে টপিক থেকে অ্যান্সার না করলে হবে না? আবার বলেন, স্যার এই টপিক থেকে অ্যান্সার না করলে হবে না? কে কথা বলতেছেন? ফারজানা? স্যার এই টপিক থেকে অ্যান্সার না করলে হবে না? কে বলতেছে? ফারজানা না তৃষা? নাম কি? টপিক থেকে অ্যান্সার না করলে হবে না? ফারজানা বলতেছে। আপনার সংসার টিকবে না, ইংরেজি
ফ্রেজ ক্লোজ না পারলে আপনি এই জীবনে ইংরেজি শিখতে পারবেন না। ক্যাডার হইতে পারবেন, লিখতেও পারবেন না, ইংরেজি শিখতেও পারবেন না। ফারজানা ম্যাডাম, জি 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 স্যার। আচ্ছা ধরেন আপনি হচ্ছেন মানুষ, তাই না? মানুষ কি নাউন না অ্যাডজেক্টিভ? স্যার নাউন। 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 অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে নাউনের পরে যে ফ্রেজ বা ক্লোজ বসে এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ বলে। নিয়মটা কি খুব কঠিন? মানে না নাউন, স্যার, মানে স্যার অনেক টপিক কিন্তু স্যার পড়েছি। মানে নাউনের পর যদি ফ্রেজ বা ক্লোজ বসে তাহলে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ বলে। মানে নাউনের পর যদি কোনো ফ্রেজ বা ক্লোজ থাকে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ। এই যে বয় আছে, এই যে ম্যান আছে, এই যে কার আছে, তাহলে নাউনের পরে কোনো ফ্রেজ বা ক্লোজ বসলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ বলে। এটা কি খুব বেশি জটিল? না না স্যার। স্যার। কখন, কোথায়, কিভাবে, কেন বুঝালে অ্যাডভার্ব। আপনি যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আজকের ক্লাস সহজ। বেসিক ক্লিয়ার না থাকলে আপনার জীবন শেষ। এখন আপনি বেসিক ক্লিয়ার না, এর তো আপনার সমস্যা, আপনি সব ক্লাস করেন নাই বা প্রপার মেথডে করেন নাই। যেমন আমি যদি অ্যাডভার্ব শিখাই, দেখেন শত শত অ্যাডভার্ব শিখতে পারবেন কখন দিয়ে। মনে করেন ছেলেটি আপনাকে অলওয়েজ মিস করে, অলওয়েজ অ্যাডভার্ব। আপনি তাকে মাঝে মাঝে মিস করেন, সামটাইমস অ্যাডভার্ব। জি তাহলে স্যার। এই অ্যাডভার্ব যদি আপনি না শিখেন তাহলে তো ঝামেলা। তারপরে কি সে আপনাকে লাইভ দেখতে চায়, সরাসরি কিভাবে দেখতে চায়, লাইভ দেখতে চায়। আপনি একা বাস করতে পারছেন না, অ্যালোন, ইউ ক্যান নট লিভ অ্যালোন, তাকে ছাড়া পারছেন না। সে শুনলেন ওভার নাইট, রাতারাতি সে বড়লোক হয়ে গেল। তাহলে কখন বড়লোক হয়ে গেল? রাতারাতি। এখন আপনি তাকে অলওয়েজ মিস করেন, আপনি তাকে আগামীকাল দেখা করতে চান, তার সাথে টুমুরু দেখা করতে চান। সে বলল যে না আজই দেখা করতে চাই, আপনিও বললেন ঠিক আছে আমি আজই দেখা করতে চাই, আজ রাতেই দেখা করতে চাই। এই যে সবগুলো কখন, কোথায়, কিভাবে, কেন বুঝাচ্ছে, সবগুলো একবার। সে আপনার কাছে আসলো নিয়ার, তাহলে এগুলো কি হবে বলেন তো? হেয়ার, দেয়ার, নিয়ার, টুডে, টুমুরু, অলওয়েজ, সামটাইমস, এগুলো সব কি বলেন? অ্যাডভার্ব। এই যদি কেউ অ্যাডভার্ব চিনে তাহলে সে কি একটা ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে বুঝাইলে সেটা অ্যাডভার্ব, আর একটি শব্দ দ্বারা বুঝাইলে অ্যাডভার্ব, একটি ফ্রেজ বুঝাইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটি ক্লজ বুঝাইলে অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি বলেন যে এটা জটিল তাহলে বুঝবো যে আপনার বেসিক খারাপ। আর বেসিক খারাপ হলে আপনার ডেঞ্জার জোনটা একটু বলি, গ্রামার যদি প্রপার মেথডে না পড়েন। আচ্ছা আমাকে একটু বলেন, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বলেন এই বাক্যে অবজেক্ট কে? স্কাই না দা স্কাই না ইন দ্য স্কাই? স্কাই। শুধু স্কাই না ইন দ্য স্কাই? ইন দ্য ইন দ্য স্কাই। এই বাক্যে কোনো অবজেক্ট নাই, কেন? ভার্বের পরে যেটা আছে এই পুরোটাই হচ্ছে আমার অ্যাডভার্ব, শুধু অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। বুঝতে পেরেছেন? একটু জি আগে স্যার। বললাম না কখন, কোথায় বুঝাইলে অ্যাডভার্ব। ইন দ্য স্কাই হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব না চিনলে আপনি ড্যাড, ক্যাডার হইতে হবেন। ড্যাড কিভাবে শোনেন? তার মানে এই বাক্যের অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে এই ভার্বটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হয়তো আপনার পরীক্ষায় আসলো না, তাহলে গ্রামার কি শেখা সম্ভব? আপনি কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ঠিকভাবে শিখতে পারবেন জীবনে? ওই ক্লাস কিন্তু হয়ে গেছে। আপনি যদি অ্যাডভার্ব না চিনেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ক্লোজ শিখতে পারবেন? আপনি যদি শর্টকাটে ফাঁকিঝুঁকি করে শিখেন, আপনি কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এই পৃথিবীর কেউ আপনাকে প্রপার ওয়েতে শিখাইতে পারবে? একটা ফাঁকিবাজি দিয়ে কোনো রকমে চলতে পারবেন। এই যে অনেকে আছেন ইংরেজি কঠিন আমি শিখবো না, কিন্তু কতক্ষণ ফাঁকিবাজি দিয়ে আপনি চলবেন? এখন স্যার, অনেকেই তো আছে এখানে নতুন, এইজন্য। না, নতুন ব্যাপারটা তো ভিন্ন কথা। মনে করেন একটা স্টুডেন্ট নতুন, সেটা তো ভিন্ন, ওটা নিয়ে তো আমি অরিড না। কিন্তু যারা ক্লাস করেছে, যেহেতু আমরা আজকে ফ্রেজ ক্লোজের ক্লাস কি আমাদের বেসিক ক্লাস নাকি অ্যাডভান্স ক্লাস বলেন তো? এই যে নাউন ক্লোজ, অনেকের তো মাথা ঘুরাবে, আরে কত পড়া, ফাইনাইট, নন ফাইনাইট, ফ্রেজ ক্লোজ, কিন্তু আমরা না শুরুতে পড়াই, তখন আমরা এগুলো পরে বুঝবেন। যেমন আমরা পার্টস অফ স্পিচ, ফাইনাইট, নন ফাইনাইট এগুলো না পড়াই, তো তখন আপনি এগুলো বুঝতে পারবেন। আচ্ছা কাদের ইংরেজি গ্রামার ক্লাস আজকেই প্রথম একটু জানান তো আমাকে। স্যার আমার আজকেই প্রথম। হ্যাঁ স্যার তাহলে আজকে প্রথম। না, অনেকেই তো ভালো বুঝেন, যেমন ইসরাত বলছেন প্রথম, আপনি তো ভালোই বুঝতেছেন। ঠিক আছে। জি স্যার, স্কুল লেভেলে তো পড়ছিলাম কিছু ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, না অনেকে প্রথম হইলেও ভালো। আগের যে বেসিক টুকু আছে ওইটুক দিয়ে যেটুকু বুঝছি।
হ্যাঁ, ওই যে এগুলো আমরা পড়াবো, আপনারা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো ইয়া হবে তো, মানে এই যে বলা রিপিট হয় ক্লাস এগুলা হবে যেগুলা হয়ে গেছে আপনার ক্লাসের আগে? অবশ্যই, হ্যাঁ সব ক্লাস হবে। চৈতিও তো ভালো পারফর্ম করেছেন, চৈতি আপনার অবস্থা খারাপ না তো। তো আমি তো দেখতেছি যারা নতুন তারাই ভালো, মানে প্রথম দিন আমার সাথে শুরু করেছেন মানে কি, তাহলে আপনার কোনো ঝামেলা নাই, আপনার কিছু না পারলেই ভালো, শুরু থেকে শুরু হলো। আমরা দুইটা পড়াইলাম, একটা পড়ালাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ, এখন এজেক্টিভ। আচ্ছা, এখানে তিনটে এক্সাম্পল আছে, তিনটা দেখেন তো কার পরে বসছে, দেখেন আগে অবজার্ভ করেন, তিনটে এক্সাম্পল কার পরে বসেছে। স্যার নাউনের পরে। নাউনের পরে যদি স্যার কোনো ফ্রেজ, নাউনের পরে। নাউনের পরে যদি কোনো ফ্রেজ বা ক্লোজ বসে তাহলে তাকে কোন ফ্রেজ বা ক্লোজ বলে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লজ। ফ্রেজ বা ক্লোজ। তো হয়ে গেল, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ চিনলে বাকি থাকে কি, কোন ফ্রেজ বা ক্লোজ বাকি থাকে? নাউন ক্লোজ। Noun. নাউন। নাউন, ক্লোজ বা ফ্রেজ। তাহলে এই দুইটা বাদ দিলে যেটা হবে সেটাই কি, নাউন ফ্রেজ Phrase. নাউন, ফ্রেজ বা ক্লোজ হিসাবে তো পড়া শেষ, কিন্তু ক্লাস শুরু এখন, ক্লাসের মূল পর্ব শুরু এখন। রেডি কিনা বলেন? জি স্যার। স্যার। আমাদের আজকের ক্লাস তো শুরু হয়েছে কিছুক্ষণ আগে, তার মধ্যে এখনকার হচ্ছে মূল পর্ব শুরু, বুঝছেন? যারা ভালো স্টুডেন্ট তাদের পড়া তো শেষ। সো আওয়ার ক্লাস স্টার্টস নাও, এখন শুরু। নাউন ইন অ্যাপোজিশন, কতজন আছেন নাউন ইন অ্যাপোজিশন জানেন? জানান। কারা কারা নাউন ইন অ্যাপোজিশন চিনেন? হ্যাঁ, অসুবিধা কি, এটা তো রেকর্ডের ক্লাস থাকবে, যার যেটা লাগবে সেটা দিবা, লেকচার শিট দিয়ে দিব তো, ক্লাসে থাকা অবস্থায় পুরো লেকচার শিট পাঠিয়ে দিব। ক্লাসের আগে একটু লেকচার শিট দেওয়া যায় না, মানে যেটার উপর ক্লাস হবে তার হ্যাঁ, সেটাই চাইছিলাম, কিন্তু আমি নীলক্ষেতে ক্লাস শেষ হয়েছে 6টায়, তো 6টায় ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে তো আমি আসলে আগে দিতে পারিনি, বুঝছেন? তার উপর আমার ঠান্ডা লাগছে, এসে ফ্রেশ। স্যার তাহলে প্রতি মাস। নেক্সট ক্লাসে একটু ট্রাই করবেন প্লিজ। হ্যাঁ সেটাই, আমার ওইটা আজকে ইচ্ছা ছিল যে অফিসে থাকতে পাঠিয়ে দিব, কিন্তু আমি সকালে এক জায়গায় 2টা ক্লাস নিয়ে তারপর নীলক্ষেত ক্লাস নিয়েছি, তো দেন আমি আসলে ওটা ওটা করা হয়নি আর কি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার প্রতি মাসেই কি লেকচার শিট দেওয়া হয়? আহ প্রতি মাসে হচ্ছে, আপনি হচ্ছে একটু অফিসে কথা বলবেন, এক একটা সিস্টেম এক এক রকম তো, এটা কথা বলতে হবে আর কি, ঠিক আছে? আর আমি স্যার যেটা ক্লাস নিচ্ছি এখন, আপনারা ক্লাসে থাকা অবস্থায় আমি ইয়ে করে দিব, এটা আপলোড করে দিব, ঠিক আছে? মানে থাকা অবস্থায় আমি আপনাকে পাঠাবো। আমরা একটু অ্যাপোজিশন নিয়ে বলি। এবার আসেন, অ্যাপোজিশন বাংলা হচ্ছে কাছে বসা। আহ তাসনিম সুলতানা, ব্রেক দিতে পারবো কিনা জানি না, চলতে থাকবে ক্লাস, এর মধ্যে যদি ব্রেক 5-10 মিনিট দিতে পারি তো ভালো, বা চা কফি খাওয়ার জন্য 1 মিনিট বা 2 মিনিট হয়তো সময় দিতে পারলে দিব। আপাতত আমি মানে শুরু করি আর কি। হ্যাঁ, অ্যাপোজিশন মানে হচ্ছে কাছে বসা, পাশে বসা, একটি শব্দের ব্যাখ্যা। আচ্ছা, আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। বাংলাদেশের সেরা ক্রিকেটার কে সে বলেন? বাংলাদেশের সেরা ক্রিকেটার বললে কার কথা বলবেন? Akib. সাকিব আল হাসান। Saqib Al Hasan. আমরা যদি এইভাবে বলি, দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ, প্রথমে দিলাম সাকিব আল হাসান, 2টা কমা দিয়ে যদি তার পরিচয়টা দেই, দুটা কি দুজনকে বুঝাইছি না একজনকে? একজনকে। অ্যাপোজিশন হচ্ছে একটা ব্যক্তি অথবা একটা নাউনের বর্ণনা, যে তার পাশে বসে দিবে, 2টা কমার মাঝে দিবে, সেটাকে অ্যাপোজিশন আমরা বলি। যেমন কপিল আওয়ার ক্যাপ্টেন মেড 50 রানস, এখানে আওয়ার ক্যাপ্টেন আর কপিল দুইজন না একজন? একজন। এটাকে আমরা অ্যাপোজিশন বলি। সো বেসিক্যালি অ্যাপোজিশন কি মডিফাই করে না বর্ণনা করে? বর্ণনা করে। এখন আমাদের সমস্যাটা কি একটু বলি। সমস্যাটা হচ্ছে
আমরা জানি নাউনের পরে হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লোজ বসে, কিন্তু অ্যাপোজিশন হইলে সেটা আবার নাউন ক্লোজ হয়ে যায়। এখন অ্যাপোজিশন শিখেন নাই, বেসিক নাই, তাহলে এই অ্যাডভান্সের নাউন ক্লোজ অ্যাডভান্স লেভেলে পড়া একটু জটিল হবে না? এই জন্য আমি একটা বেসিক পড়াচ্ছি অ্যাপোজিশন, কারণ অনেকেই জানেন না। আমি আপনাকে অ্যাপোজিশনের এক্সাম্পল ইয়ে থেকে দেই একটু, ঠিক আছে? আহ, আমার রাইটিং এর লেকচার শিট থেকে অ্যাপোজিশনটা আপনাকে আমি একটু ব্যাখ্যা করি। এই অ্যাপোজিশন ছাড়া পত্রিকা লেখা হয় না আসলে, বুঝছেন? আপনারা এই অ্যাপোজিশনটা বুঝতে হবে, না বুঝলে হবে না। পত্রিকা পড়ার কি অভ্যাস আছে? চলেন, না স্যার। আচ্ছা, অসুবিধা নাই। বাংলা পত্রিকা অভ্যাস আছে, ইংলিশ পত্রিকা নাই। আচ্ছা, ইংরেজি নাই, ইংরেজি যাদের আছে তারা পাবেন। দেখেন তো, ইলিয়াস কাঞ্চন এমিনেন্ট ফিল্ম অ্যাক্টর এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ওয়ালটন, দুটা কি দুইজন না একজন? একজন। তাহলে এটা ইলিয়াস কাঞ্চনের পরিচয়। আচ্ছা, আবার দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, ডক্টর মোহাম্মদ ইউনুস আর দ্য ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, দুটা দুইজন না একজন? একজন। অ্যাপোজিশন মানে হচ্ছে একটা নাউনের পাশে বসে ওই নাউনটার ব্যাখ্যা। আপনারা কি কিছুটা বুঝতে পেরেছেন অ্যাপোজিশনটা কি? জি এটা স্যার। করে নাকি ওইটাই ব্যাখ্যা করে? যেমন মনে করেন, মেনি হ্যাড হোপ টু সি আর নোবেল লরিয়েট এন্ড ফর্মার পলিটিক্যাল প্রিজনার, এখানে নোবেল লরিয়েট এন্ড ফর্মাল পলিটিক্যাল প্রিজনার দুইটা কি দুইজন বুঝেছে না একজন? একজনকে বোঝাচ্ছে। তার মানে একটা নাউনের পাশে বসে যদি ওই নাউনটাকে বর্ণনা করে, মানে ওই নাউনটাকে মডিফাই না করে বরং ওই নাউনটা কি তার ডেফিনিশন দেয়, সেটাকে আমরা অ্যাপোজিশন বলি। এই কিছুটা কি বুঝতে পেরেছেন? কিছুটা? জি আচ্ছা, স্যার। মানে আমি বলি না যে আপনাকে মানে সব বুঝতে হবে, আমি বলেছি যে কিছুটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমি আপনাদেরকে একটু বলি হচ্ছে ফাংশন অফ নাউন। আপনারা আমাকে বলেন, নাউনের ফাংশন চিনেন এরূপ কারা কারা আছেন যে নাউনের ফাংশন চিনেন ভালো করে? কয়েকটা কি নাউনের ফাংশন বলতে পারবেন আমাকে? কেউ যদি 10টা নাউনের ফাংশন বলতে পারেন তাহলে একটা বই গিফট পাঠাবো। কে বলতে পারবেন? আছেন কেউ? 8 থেকে 10টা নাউনের কাজ ট্রাই করবেন? আচ্ছা, বলবেন না, ফাইন। আমি মিনিমাম নাউন একটা সেন্টেন্সের সাবজেক্টও হইতে পারে, আবার অবজেক্টও হইতে পারবে। হ্যাঁ, 2টা কাজ হয়ে গেল। এরকম 8টা 10টা কাজ বলতে পারলেই আপনি একটা বই পাবেন। স্যার প্রিপোজিশনের পরে নাউন বসে। 3টা হয়ে গেল। নাউন বাক্যের সাবজেক্ট হয়, ভার্বের অবজেক্ট হয়, প্রেপোজিশনের অবজেক্ট হয়, 3টা হয়ে গেল। স্যার অ্যাডজেক্টিভের পরেও তো নাউন বসে। আমরা ফাংশন পসেসিভ করলে নাউন বসবে। আমরা চাচ্ছি ফাংশন। নাউন কি কি কাজ করে, যেমন সাবজেক্ট হিসাবে কাজ করে, এটা একটা ফাংশন হলো। অবজেক্ট হিসাবে কাজ করে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করে, বুঝছেন? আচ্ছা, আমি বলি, নাউন সাবজেক্ট হয়, নাউন ভার্বের অবজেক্ট হয়, নাউন ডিরেক্ট অবজেক্ট হয়, নাউন ইনডিরেক্ট অবজেক্ট হয়, নাউন কমপ্লিমেন্ট হয়, নাউন এডজেক্টিভ হয়, নাউন অ্যাপোজিশন হয়। অনেকগুলো কাজ হলো না? বাক্যের সাবজেক্ট হয়, ভার্বের ডিরেক্ট অবজেক্ট হয়, ভার্বের ইনডিরেক্ট অবজেক্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, অবজেক্ট কমপ্লিমেন্ট হয়, এন্ড দেন অ্যাপোজিশন হয়। নাউন নিজে আবার এডজেক্টিভ হতে পারে, নাউন এডজেক্টিভ হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, সো কম্পাউন্ড নাউনের পার্ট হতে পারে। নাউনের এরূপ অনেকগুলো অবস্থা আছে। তার মধ্যে স্যার মডিফায়ারও তো হতে পারে। নাউন বেসিকলি তো মডিফায়ার না, নাউন এডজেক্টিভের মতো কাজ করতে পারে। নাউন তো মডিফায়ার না। তো এডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, ওই সেন্সে আপনি হয়তো মডিফায়ার বলতে পারেন, কিন্তু টোটালি মডিফায়ার বলা যাবে না। এবার আসেন, নাউনের কাজ জানা মানে কি? নাউন ফ্রেজ, নাউন ক্লোজ, সেটাই হবে। তো বাক্যের সাবজেক্ট, এই যে দ্যাট হি হ্যাজ মাচ মানি, এটা কি ইজ এর পূর্বে বসছে না? ইজ হচ্ছে আমার ভার্ব,
তাহলে এখন দ্যাট হি হ্যাজ মাছ মানে এটা কি হিসাবে বসেছে বলেন তো? সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট হিসাবে যদি কোনো ফ্রেজ বা ক্লোজ বসে তাহলে সেটা কি ফ্রেজ বা ক্লোজ হওয়া উচিত বলেন তো? Noun clause. Noun Noun phrase. clause. ফ্রেজ বা ক্লোজ। এখন কেউ যদি এটা না শিখেন তাহলে তার কি বিপদ হবে জানেন? বলেন তো, কেউ যদি সাবজেক্ট হিসাবে নাউনের ব্যবহার না জানে ওনার কি বিপদ হবে বলেন? স্যার নাউনের ব্যবহারের সাথে কি ক্লজের সম্পর্ক আছে? মানে স্যার নাউন যেভাবে যেভাবে হয় স্যার ক্লজের বেলায় কি সেই থিওরি গুলা ফলো করবো কিনা? এই যে এটাই তো দেখতেছেন, সাবজেক্ট হয় নাউন, তাহলে নাউন ফ্রেজ বা নাউন ক্লোজও সাবজেক্ট হবে। কেউ কি বলতে পারেন যে সাবজেক্ট হিসাবে নাউনের ব্যবহার না জানলে কি কি বিপদ হতে পারে, বিসিএস পরীক্ষা যে চমৎকার খারাপ হবে, এটা কোনো এক্সাম্পল দিতে পারবেন? পারবেন না, না? আচ্ছা, একটু পরে আসতেছি। আচ্ছা, শর্টকাটটা যারা শিখতে চান, ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে। ইট ইজ নোন টু অল, ইট উইল বি পানিশড। নাউন ক্লোজের পরিবর্তে প্রায় সময় ইট দ্বারা রিপ্লেস করা যায়। এই দুটা কি ইট দ্বারা রিপ্লেস করা যায় না, যায় না? Jai sir. এটা মাঝে মাঝে আমরা বলি, কিন্তু আমরা জেনারেল নিয়মে পড়ি। আই নিড গ্রেট স্টুডেন্ট, যারা ফাঁকিবাজি স্টুডেন্ট আমাকে বললেন শেষের দিকে সেটা বলবো, আর এগুলো আমি সেটা লিখে দিয়েছি। অবজেক্ট। এবার আপনারা বলেন, বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন বসে, ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসে, এগুলো নাউনের কাজ। এই তিনটা কাজ যদি একটা স্টুডেন্ট না জানে সে কি জীবিত নাকি বিবাহিত বলেন? সে কি জীবিত আছে? না, Nice sir. জীবিত স্যার, জীবিত। জীবিত না, জীবিত না, জীবিত সম্ভব না। ধরেন যে সে নাউনের প্রথম তিনটা কাজ পারে না, সেই জীবিত হওয়ার তো সুযোগে নাই। দেখেন, আই নো আমি জানি, ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো, কি বা কাকে দ্বারা। আমি জানি, আমি কি জানি, এই ঘটনাটা জানি, চাইলে ইট দ্বারা রিপ্লেস করা যায়। আই নো ইট রিপ্লেস হয় না, হয় না? Yes sir. Hoy. হয়। তো ফাঁকিবাজ পদ্ধতি দিয়ে, ফরমালিন দিয়ে কি বেশিক্ষণ টিকে থাকা সম্ভব? তাহলে কিভাবে শেখা উচিত? বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন, ভার্বের অবজেক্ট হিসাবে নাউন, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কি নাউন। প্রেপোজিশনের পরে একটি শব্দ বসলে কি নাউন, তাই না? Yes sir. প্রেপোজিশনের পরে একটি শব্দ বসলে নাউন, তো একটি ফ্রেজ বা ক্লোজ হলে কি হবে? নাউন ফ্রেজ বা ক্লোজ। দেখেন তো 3 নাম্বার এক্সাম্পলটা, ইট দ্বারা রিপ্লেস করা যায় না, যায় না? So replace project. আওয়ার প্রসপেরিটি ডিপেন্ডস অন ইট, 2 নাম্বারটা রিপ্লেস করা যায় না, যায় না? Yes sir. Jai. আচ্ছা, আমার প্রশ্ন হলো, আপনি যদি প্রেপোজিশনের পরে একটি শব্দ বসলে নাউন হয় সেটা জানেন, তাহলে এখানে ইট দ্বারা রিপ্লেস করার কোনো দরকার আছে? না। এখন যদি কেউ এটা না পারেন, বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন, ভার্বের অবজেক্ট হিসাবে নাউন, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন, তার সমস্যাটা কি হবে জানেন? বলতে পারবেন কেউ? Sir verb identify করতে প্রবলেম হবে। হ্যাঁ ম্যাডাম, জেরান শিখারও সেম নিয়ম, বাক্যের সাবজেক্ট হিসাবে জিরান, ভার্বের অবজেক্ট হিসাবে জিরান, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান। কতগুলো আপনি বাদ দিবেন আইটেম? নিয়ম কি দুইটা, দুই নাকি এক? এক। জেরান চিনার নিয়ম কি? সেম। বাক্যের সাবজেক্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে। এখন আপনি যদি এটা জেনারেলে না পড়েন, শর্টকাটে পড়েন, তাহলে ওইটা তো শর্টকাটে পড়বেন। শর্টকাট পড়তে পড়তে নিজেই তো শর্টকাট হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই তিনটা কি পারা যাবে? খাতায় লিখেন। বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লোজ, ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লোজ, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লোজ। এই তিনটা লিখেন, লিখে ডান লিখেন। আগে খাতায় লিখেন, তারপরে লিখেন ডান। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। বাক্যের সাবজেক্ট হিসাবে লিখেন, বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লোজ,
2 নম্বরে লিখেন ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লোজ। 3 নম্বরে লিখেন প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লোজ। 4 নম্বরে লিখেন কমপ্লিমেন্ট হিসাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন ফ্রেজ বা ক্লজ। চারটা নিয়ম কি লেখা হয়েছে? জি স্যার। পাশে লিখে রাখেন এই 4টি নিয়ম এবং জিরান্ডের নিয়ম সেম। এই 4টা জিরান্ডের নিয়মও সেম। বাক্যের সাবজেক্ট হিসাবে জিরান, ভার্বের অবজেক্ট হিসাবে জিরান, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান, কমপ্লিমেন্ট হিসাবে জিরান। তাহলে এই নিয়ম শেখা মানে কি? জেরান্ডের নিয়ম শেখা। এখন আপনি যদি শর্টকাটে পড়তে চান তাহলে বিপদটা কি হবে? কতগুলো শর্টকাটে পড়বেন? নাউনের ফাংশনটা শিখলে যদি আপনার নাউন চেনা যায়, নাউন ফ্রেজ ক্লোজ চেনা যায়, জিরান শেখা যায়, বরং তাহলে নাউনের ফাংশনটা শিখলে এটাই তো বড় শর্টকাট হয়ে যায় যে একটা নিয়ম দিয়ে 3টা নিয়ম। কি বলেন? Yes, sir. এখন আপনি যদি বুঝে বুঝে পড়েন এই লাভগুলো হবে আপনার। যে নাউনের ফাংশন চেনা মানে কি? জিরান চিনা, জিরান চিনা মানে কি? নাউন ফ্রেজ, নাউন ক্লোজ চিনা। এখন যদি শর্টকাট পড়েন, 4টার জন্য 4 রকম শর্টকাট পড়লেন সেটা বিপদ, নাকি 4টার জন্য একটা নিয়ম শিখলেন সেটা ভালো? বলেন। অনেকগুলোর জন্য একটা নিয়ম হলে সেটাই একটা শর্টকাট হয়ে যাবে। সাইফুর রহমান স্যার একসময় বলতো যে তোরা যে গণিত শর্টকাটে করস, আমি লং কাটেই তোদের থেকে আগে করতে পারবো। ওই বারবার প্র্যাকটিস করলে, জেনারেল নিয়ম পড়লে ওইটাই নিজেই শর্টকাট হয়ে যায়। ওকে, আবার কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট কাকে বলে এটা কে কে জানেন? একটু বলেন তো, এক দুজন শেয়ার করেন। আপনারা নিজেদের যোগ্যতাটাও একটু প্রমাণ দেন যে একটু পড়াশোনা করে আসছেন, বিসিএস কোচিং করছেন। অতিরিক্ত তথ্য দেয় অবজেক্টের বাইরেও। আর কেউ পারবেন? কমপ্লিমেন্ট কাকে বলে? স্যার কাউকে বিশেষায়িত করা। নাউন সম্পর্কে, নাউনের পদ্ধতিতে যা বসে সেটাই। নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। আহ যা বলেছেন এটা তো ডিজাস্টার। কমপ্লিমেন্ট মানে হচ্ছে দ্যাট কমপ্লিটস অ্যান আইডিয়া, যেটা কোনো আইডিয়াকে পরিপূর্ণ করে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সমান সমান নাউন বা এডজেক্টিভ হলে। অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্ট সমান সমান যদি হয়। তো এই বেসিক না থাকলে তো পুরো কেয়ামত অবস্থা। তাহলে একটু খেয়াল করে দেখেন কমপ্লিমেন্ট কি। আমি যদি বলি যে আই এম, আমি হই, মানে মনের ভাবটা কি পরিপূর্ণভাবে প্রকাশ পাইলো আই এম, আমি হই বললে? না স্যার। না স্যার। আই এম আই স্যার স্টুডেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, এইটাই না? কমপ্লিমেন্ট ভার্বটাকে কমপ্লিট করে। অন্য কাউ কেউ করতে পারে, অবজেক্ট কেউ করতে পারে, নাউন কেউ করতে পারে। আই এম আই স্টুডেন্ট এখন মোটামুটি একটু পরিপূর্ণতা পাইলো না? জি স্যার। এই যে আই স্টুডেন্ট আছে, এই আই স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। এখন সে সাবজেক্ট হওয়া সমান সমান হওয়ার কারণে সে সাবজেক্ট কমপ্লিমেন্ট। মূলত সে কি করেছে? ভার্বের অর্থটা পরিপূর্ণ করেছে, তাই না? তাহলে সে হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু সাবজেক্ট সমান সমান হওয়ার কারণে সে হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আই আর আই স্টুডেন্ট দুটা কি দুজন বুঝাইছে না একজন বুঝাইছে? একজন। একজন। কমপ্লিমেন্ট অনেক আছে। আচ্ছা, আই ইট, আমি খাই, বাক্যটা কি শান্তি পাচ্ছেন? না স্যার। না। আই ইট রাইস, আমি ভাত খাই, মোটামুটি একটু কমপ্লিট হয় না? জি স্যার। জি স্যার। রাইস কিন্তু একটা কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কাজটা লাগছে কিনা আবার? রাইস কমপ্লিমেন্ট এবং সে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আপনাকে কি করতে হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট শেখাটাই ভালো। কি কমপ্লিমেন্ট শেখাটা? সাবজেক্ট কমপ্লিমেন্ট শেখাটাই কি হবে? ভালো হয়ে যাবে। বুঝছেন? হ্যাঁ, আপনাকে অ্যাড করে না
এখন যদি আমি বলি সাবজেক্ট সমান সমান যদি নাউন বা অ্যাডজেক্টিভ হয় তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে, এখানে কেউ কাউকে মডিফাই করে না, অ্যাপোজিশনের মতো, অ্যাপোজিশনটা পাশাপাশি বসে আর এটা ভার্বের পরে বসে, আর ম্যাক্সিমাম সময় তাদের এখানে অ্যামিজার থাকে। এখন আই এম আই স্টুডেন্টে কি অবজেক্ট আছে না সাবজেক্ট কমপ্লিমেন্ট বলেন? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমাকে একটু বলেন আপনারা কি কমপ্লিমেন্ট, অবজেক্ট এই ধরনের বেসিক গুলো কি মানে দীর্ঘদিন যাবত চর্চা করছেন না, নাকি যারা ক্লাস করছেন আমরা পড়াই নাই, স্যার পড়াই নাই, কোনটা? স্যার অনেকদিন চর্চা করি নাই এজন্য এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আর দুই একজন বলেন, দুই একটা সত্য কথা বলেন যে কমপ্লিমেন্ট, অবজেক্ট এগুলো কি চেনা উচিত নাকি নট উচিত? স্যার উচিত, কিন্তু স্যার উচিত। আমরা চর্চা করি না এটাই। হ্যাঁ আচ্ছা, একটু বলি, আই এম আই স্টুডেন্ট, এখানে এই স্টুডেন্ট কি আই কে মডিফাই করছে? জি স্যার। জি স্যার। কিভাবে জি মডিফাই? স্যার। না আই আর আই স্টুডেন্ট দুইজন তো একজনই বুঝাইলো, না স্যার, মডিফাই করে না মনে হয়। দুইটা কি দুইজন না একজন? একজন। একজন। আচ্ছা, শি লুকস বিউটিফুল, সে আর বিউটিফুল দুইটা কি দুইজন না একজন? একজন। একজন। ডক্টর, সে আর ডক্টর দুইটা কি দুইজন না একজন? একজন। আচ্ছা, আমি যদি বলি বিসিএস পরীক্ষা দেওয়া কঠিন, এখানে কঠিন আর বিসিএস পরীক্ষা দুইটা কি দুইজন না একজনকে মিন করছি? একটাকে। আচ্ছা, কমপ্লিমেন্টটা বেসিকলি হচ্ছে ক্লজ হিসাবে, কমপ্লিমেন্টটাকে আমরা নাউন ক্লজ নেই। এখানে দেখেন তো দিস, হোয়াট ই সেড, এই দিস আর হোয়াট ই সেড, সে যা বলছে এইটাই দিস, দুইটা কি দুই জিনিস বুঝাচ্ছে না এক জিনিস? একই একজন। জিনিস। এক জিনিস। কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আমরা নাউন ক্লোজ ব্যবহার করতে পারি। আবার দেখেন তো দ্য ম্যাটার, ম্যাটারটা কি? দ্যাট হি হ্যাড গন দেয়ার, সে যে সেখানে গেল এটাই ম্যাটার। অথবা আমি বললাম সে একটা চোর, এটা একটা ঘটনা। অথবা ম্যাটারটা বললাম পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তাহলে ম্যাটার সে একটা চোর, সে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এগুলো কি দুই জিনিস বুঝাচ্ছে না একই জিনিস বুঝাচ্ছে? একই জিনিস। একই জিনিস। এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। আপনি যদি এই কমপ্লিমেন্ট না বুঝেন তাহলে নাউন ক্লোজে একটু প্যাস প্যাস লাগবে আপনার। তার মানে একই জিনিসকে স্যার বোঝানো। এক্স্যাক্টলি একই জিনিস কি বোঝাচ্ছে। দেখেন তো, হোয়াট আই ওয়ান্ট টু সে, আমি যেটা বলতে চাই দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু, তাহলে আমি বলতে চাই কি এটা কঠিন, তাহলে আমি কি বলতে চাই এটাই তো বললাম নাকি? জি স্যার, একটা বিষয়। জি। হ্যাঁ, দুইটা মিলে একটাই বোঝাচ্ছে, নাম সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে যেমন জিরান বসে তেমনি আবার নাউন ক্লজ হয়। তা আমার প্রশ্ন হলো যে আমি আপনাকে শর্টকাটে পড়াইতে পারি। শর্টকাটটা কি? আমি ধরেন ইট দ্বারা রিপ্লেস করলাম, ইট ইজ হোয়াট ই সেড, আমি বললাম ইট ইজ দ্যাট উই হ্যাড গন দেয়ার, আমি বললাম ইট ইজ দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু। ম্যাক্সিমাম সময় ইট দ্বারা রিপ্লেস করে আপনি কোন রকমে চলতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি এই শর্টকাট দিয়ে আসলে কতদিন বলেন? শর্টকাটটা দিয়ে কতদিন? বেশি দিন তো যাওয়া যাবে না। আমি এখন আপনাদেরকে ক্লাসের ক্লাইম্যাক্সে যাচ্ছি নিয়ে। ক্লাইম্যাক্স মানে আমরা হচ্ছে ফিনিশিং লাইনের কাছে যাব, মূল লেকচার শিটটা দেখাবো যেটা আপনাদেরকে পড়াবো, এবং এটা যদি বুঝতে পারেন আপনার কি লাভ হবে সেটা বলি। আপনি নাউনের ফাংশন জানবেন, আপনি জেরান শিখবেন, আপনি নাউন ফ্রেজ পারবেন, নাউন ক্লোজ পারবেন, তারপরে আমি কোয়েশ্চেন সলভে যাব। ঠিক আছে, মূল লেকচারটা দেখাচ্ছি আপনাদেরকে, প্রেজেন্ট ক্লোজের আইডেন্টিফিকেশনের লেকচারটা দেখাচ্ছি, যে লেকচারটা পাঠাবো। এখন আপনারা এই লেকচারটা একটু রিডিং পড়বেন, আমি যেভাবে বলি সেভাবে একটু দেখবেন। একটু দেখেন, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা কয়টি ভাগে ভাগ করেছি বলেন তো? সাবঅর্ডিনেট ক্লজ 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করেছি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ, অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। অ্যাডভার্বিয়াল, ভেরি গুড। নাউন ক্লোজের ফাংশন পড়েছি, এখন দেখেন বাক্যের সাবজেক্ট হিসাবে নাউন ক্লোজ আছে না? জি স্যার। ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ, সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে।
প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ পেন আছে নাউন না? ক্লোজ জি স্যার কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লোজ আছে না নাই? জি জি আছে এবং কঠিন যে নিয়মটা নাউন বা প্রনাউনের অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লোজ, এটা প্রথমে রিডিং পড়বেন, তারপরে আমি ব্যাখ্যা করব। কমপ্লিমেন্ট যা অ্যাপোজিশনও তা, একটা পাশাপাশি বসে একটা ভার্বের পরে বসে। আপনারা 5 নাম্বারটা পড়েন, এই 5 নাম্বারটাও এই বছর আসছে। আগে নিজেরা রিডিং পড়েন, রিডিং পড়ে যারা বুঝবেন তারা লিখবেন যে বুঝেছি অথবা ডান লিখবেন, আর বাকিরা আমার সাথে কথা বলবেন। কে কে বুঝেছেন অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লোজ? আমার সাথে সরাসরি কথা বলুন। হ্যাঁ, তো একটু বুঝেছি। আচ্ছা, একজন। আর কে কে আছে? স্যার বুঝতে পারছি। সঞ্জিদা বুঝছেন, হ্যাঁ। আর তিশা বুঝছেন, সানিয়া বুঝছেন, আর কে কে আছেন বুঝেছেন একটু বলেন। জি স্যার বুঝেছি। আচ্ছা, সোনালী আক্তার, সাদিয়া বুঝেছেন, গুড। এবার আমি একটু একটু করে আলোচনা করি। দেখেন, কমপ্লিমেন্ট বুঝলে অ্যাপোজিশন বুঝবেন, অ্যাপোজিশন বুঝলে কমপ্লিমেন্ট বুঝবেন। এখন না বুঝলে ঝামেলা কতগুলো বুঝছেন। একেবারে যদি না পারেন তাহলে আপনারা এই নিউজ, বিলিভ, ফ্যাক্ট, রিউমার এগুলো দিয়েও পারবেন। দেখেন তো, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ এ থিপ ইজ ক্লিয়ার টু অল। ফ্যাক্ট আর সে একটা চোর, দুইটা কি দুই জিনিস না একই জিনিস? একই জিনিস একই জিনিস। একই জিনিস স্যার একটাকে সেটাই ব্যাখ্যা করেছি, এটা অ্যাপোজিশন, অ্যাপোজিশন হিসাবে নাউন ক্লোজ। আচ্ছা দেখেন তো, দ্য নিউজ দ্যাট হি ওয়াজ ইল, সে যে অসুস্থ ছিল, এই নিউজটা কি দুইটা জিনিস না? একই একই জিনিস। জিনিস স্যার তাহলে নাউনের পাশে বসে যদি নাউনটাকে ব্যাখ্যা করে নাউনের অ্যাপোজিশন, তাহলে দেখেন আমার বিশ্বাস পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, নিয়ম হচ্ছে কি রোমে অনুমতি ছাড়া প্রবেশ করবা না। যখন এই একই জিনিস হয় তাহলে সেটাকে আমরা অ্যাপোজিশন বলি। তাহলে অ্যাপোজিশন হিসাবে আমরা কোন ক্লজ বলি, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ? নাও নাউন ক্লোজ স্যার একটা স্টুডেন্ট যদি কম পড়ে তাহলে প্যাসটা কি লাগবে? আমরা জানি নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ শেখার হচ্ছে একটাই নিয়ম, কিন্তু অ্যাপোজিশনটা পড়লে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের নিয়ম। ঠিক আছে, যদি বুঝতে পারেন আপনারা হচ্ছেন গ্রেট। এবার শর্টকাট যারা পড়তে চান নাউন ক্লোজের একটু রিডিং করেন, যারা শর্টকাট পছন্দ করেন একটু রিডিং করেন। আমি কোশ্চেন সলভে যাব, ধীরে ধীরে যাব, আমি ব্যাখ্যা করব, আমি অনেক কিছু ব্যাখ্যা করব, আপনারা প্রথমে এই শর্টকাটটা পড়েন, কিছুটা উপকার করবে। অনেকে আছেন না এরকম শর্টকাট পছন্দ করেন, আছেন না? না স্যার। স্যার ডিটেলস জেনে তারপর শর্টকাটটাও জেনে রাখা ভালো এমন মনে হয়। হ্যাঁ, মানে আমি এই শীটের মধ্যে বিস্তারিতই দিয়ে রাখবো, আপনি আপনার মতো করে পড়বেন। এটা কি পড়েছেন? জি জি স্যার। স্যার আচ্ছা, এবার আসেন আর একটু বিস্তারিত। কতগুলো ভার্বের দুটি অবজেক্ট থাকে? যেমন আজকের যে ক্লাস করছেন এটা যে অ্যাডভান্স লেভেলের ক্লাস, এটা কি আপনারা জানেন না জানেন না? এই ক্লাস বুঝলে যে আপনি জিনিয়াস সেটা কি জানেন না? সেটাও জানেন না। সে আমাকে একটি বই দিল, সে কাকে দিল বলেন তো? স্যার মি আমার আর বুক হচ্ছে এক্সিকিউটিভ বুক। ঠান্ডা মাথায়। চেক সে কাকে একটি বই দিল? আমাকে 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 আচ্ছা, কাকে দিল? আমাকে। কি দিল? বই বই। একটি বই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? এই সেন্টেন্সের অবজেক্ট কি একটা না দুইটা? দুইটা। দুইটা, দুইটা অবজেক্ট। তাহলে অবজেক্ট হওয়া মানে কি নাউন বা প্রনাউন হবে। একটা প্রনাউন আছে, তাহলে পরেরটা কি হবে? নাউন। প্রোনাউন একটা মানে অবজেক্ট হওয়ার ক্ষমতা কার? নাউনের মতো যারা। এখন খেয়াল করে দেখেন, শো মি কাকে দেখাইলো? আমাকে। কি দেখাইলো? তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট হলে কি ক্লোজ হবে? নাউন ক্লোজ। আই আজকে আমি তোমাকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম?
এটা জিজ্ঞেস করলাম, তাহলে এটাও অবজেক্ট। দিয়ে আসলে আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? এই পরের অংশটা জিজ্ঞেস করলো। তাহলে অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ না। এখন অবজেক্ট যে দুইটা হতে পারে, ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট হতে পারে, সেটা না বুঝলে কি অবজেক্টের ধারণা কমপ্লিট হবে? না স্যার। এই জন্য বললাম অ্যাডভান্স লেভেল। আজকের ক্লাস করতে হলে ফাইনাইট ভার্ব চিনতে হয়, নন ফাইনাইট ভার্ব চিনতে হয়, ফ্রেজ চিনতে হয়, ক্লজ চিনতে হয়, অ্যাডভার্ব কাকে বলে জানতে হয়, এই নাউনের ফাংশন জানতে হয়। না হলে তো আপনার মাথা ঘুরবে ঘুরবে ঘুরবে। 3 নাম্বার যারা বুঝছেন তারা A+ ক্যাটাগরির স্টুডেন্ট। 3 কারা কারা বুঝছেন বলেন? তিন নাম্বার নিয়ম বোঝার মতো কি প্লেয়ার নাই? জি স্যার, বুঝেছি। স্যার বুঝছি তো। বুঝতে পারছি স্যার। ভালো স্টুডেন্ট, ক্যাডার হয়ে যাবেন, আমি যাহা বলি তাহাই। আজকের ক্লাস বোঝা মানে কি? এখন যদি বলে জিরান্ডের কাজ বলেন, তাহলে কি? বাক্যের সাবজেক্ট হিসাবে জিরান, ভার্বের অবজেক্ট হিসাবে জিরান, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে জিরান, কমপ্লিমেন্ট হিসাবে জিরান। হয়ে গেল কিনা কতগুলো? যদি জি বলে স্যার। আপনার নাউনিন অ্যাপোজিশন কি? নাউনিন অ্যাপোজিশন মানে হচ্ছে একটি নাউনের ব্যাখ্যা। পাশাপাশি বসবে একটা নাউনের পাশে বসে যদি ওই নাউনটা সম্পর্কে ব্যাখ্যা দেয়, তাহলে সেটা হচ্ছে কি অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন হিসাবে আমাদের নাউন ক্লোজ হয়। অবজেক্ট কি, ভার্ব কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? কতগুলো ভার্ব আছে যার দুটো অবজেক্ট থাকতে পারে, যেমন আস্ক, শো, গিভ, এদের দুটি অবজেক্ট থাকতে পারে। আপনার যদি বিসিএস পরীক্ষায় আসে দ্বিতীয় অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ, তাহলে 1 নাম্বারটা আসবে, আজকের পরেরটা আসবে, হয়ে গেল। এবার আমরা যে পড়েছিলাম এজেক্টিভ ক্লোজ, তাহলে এজেক্টিভ ক্লোজ দেখেন তো ব্যাপারটা সহজ কিনা। যে নাউনের পরে যদি কোনো ফ্রেজ বা ক্লোজ বসে থাকে এজেক্টিভ ক্লোজ বলে। এজেক্টিভ ক্লোজের পূর্বে একটা নাউন থাকে, যেটা তার অ্যান্টিসিডেন্ট। এই জন্য এজেক্টিভ ক্লোজকে চাইলে রিলেটিভ ক্লোজও বলা যেতে পারে। আবার আপনারা একটু রিডিং করে দেখেন তো এজেক্টিভ ক্লোজটা পারা যাবে কিনা। আচ্ছা, আরো 2 একজন বলেন পারবেন কিনা। জি স্যার, পারা যাবে। আচ্ছা, পারা যাবে। তাহলে আবার আসেন, অ্যাডভার্ব না পারলে যে আপনি ড্যাড, সেটা তো আমি প্রমাণ করলাম, তাই না? অ্যাডভার্ব না পারলে আপনি অবজেক্ট চিনবেন না, বিপদ আছে না নাই? অ্যাডজেক্টিভ ক্লোজে অ্যান্টিসিডেন্ট থাকবেই। ডেফিনেটলি, কারণ এজেক্টিভ ক্লোজ হলে তো তার পূর্বে নাউন থাকা লাগে। এই জন্য তাকে রিলেটিভ ক্লোজ বলতে পারবেন। তাহলে যখন রিলেটিভ প্রনাউন পড়বেন তখন এজেক্টিভ ক্লোজ পড়া শেষ কিনা? যারা শর্টকাটে পড়বে তারা কি এরকম রিলেট করতে পারবে বলেন তো? যখন আপনি রিলেটিভ প্রনাউন পড়বেন, রিলেটিভ প্রনাউন কোথায় বসে? অ্যান্টিসিডেন্টের পরে। তখন তো আপনার মনে পড়বে আর অ্যান্টিসিডেন্টের পরে বসছে মানে কি, এটা হচ্ছে এজেক্টিভ ক্লোজ এবং কমপ্লেক্স সেন্টেন্স। আর যারা শর্টকাটে পড়বেন, কম পড়বেন, ফাঁকি দিবেন, তাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন? গ্রামার কানেকশন করে পড়তে হয়, একটার সাথে একটা রিলেট করে পড়তে হয়, সব পড়া একই জায়গায়। অ্যাডভার্বের এই অংশটা পড়েন, দেখেন কখন, কোথায়, কিভাবে, কেন, শর্ত, ফলাফল, কারণ, উদ্দেশ্য ইত্যাদি বুঝালে সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ হয়। এটুকু পড়েন, পড়া শেষ হলে ডান লিখেন। আচ্ছা, পারবেন। এবার এই 4 এবং 5, 6 পড়েন, এগুলো আমার তৈরি করা নিয়ম। আমি একটা নিয়ম দিয়ে পড়াইতে পারি, তারপর আমি অনেক নিয়ম পড়াচ্ছি কেন? হোয়াইল, সো দ্যাট, আনটিল থাকলে আপনি অ্যাডভার্বিয়াল ক্লোজ দিবেন, কারণ এগুলো কারণ বা উদ্দেশ্য বোঝায়। ঠিক আছে, দেখেন গ্রামার বুঝে বুঝে পড়া, গ্রামার একটার সাথে আর একটা কানেকশন করে পড়তে পারলে আপনি জিনিয়াস। এবং কতগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব আছে যাদের পরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লোজ বসে। কাম, গো, সিট, রান, ওয়ার্ক, স্লিপ, অ্যারাইভ, লিভ। আপনাকে যদি বলে কাম কোন ভার্ব, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ এর পরে অ্যাডভার্বিয়াল বসে, অবজেক্ট বসে না। এবং প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এগুলো হচ্ছে খুবই পাওয়ারফুল যদি এভাবে পড়তে পারেন, ভেরি পাওয়ারফুল। আমি কি কোশ্চেন সলভে যাব, কি বলেন? জি স্যার। ওকে, গুড।
আপনাদেরকে ক্লাসের পরে এই লেকচার শিট দিব। এখন দ্য ফাইনাল পার্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখেন, দেখতে পাচ্ছেন না কয়টা প্রশ্ন এখানে? 4টা। 4টা। এই 4টা প্রশ্ন আনসার করার সাথে সাথে আপনি জিনিয়াস, আপনার প্রবলেম গন। এই 4টা আনসার করেন, এই 4টা ব্যাখ্যা করে দিলে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। চেষ্টা করেন। দেখেন, আমি একটা একটা করে সলভ করে দিচ্ছি, চলেন। 4-এ 4 পাইছেন কে? কেউ আছেন 4-এ 4 পাইছেন? স্যার আমার 3টা হয়েছে। 4টা হয়েছে কারো? 4টা হওয়া মানে আপনার স্বাধীনতা। কার কয়টা হয়েছে বলেন? একজনের হয়েছে। আর একটু আসেন, কেন বেসিক দিয়ে পড়বেন, শর্টকাটেও সলভ করে দিব। হি ওয়ান্ট, সে চায়, বারকে প্রশ্ন করেন, সে কি চায়? গো হোম, বাড়ি যেতে চায়। এটা হচ্ছে নাউন ফ্রেজ। কার নিচে আন্ডারলাইন করা আছে সেটা বুঝতে হবে একটু। গো হোম, আপনি যদি বলেন হি ওয়ান্টস ইট, সে ইহা চায়, অর্থটা হয় না? অর্থের কি কোনো পরিবর্তন হয়? নো স্যার। পরিবর্তন হয় না। এটা অবজেক্ট হয়েছে। এখন প্রকৃতপক্ষে অবজেক্ট না চিনলে কেউ তো ইমোশনাল হইয়া এটাকে কি করবেন? প্যাচ লাগাবেন না, যে গো আছে অ্যাডভার্ব দেই, গো এর পরে আন্ডারলাইন করা নাকি এখানে গো সহ আন্ডারলাইন করা বলেন? গো সহ আন্ডারলাইন করা। তাহলে আমাকে খুঁজতে হবে তার পূর্বে কি আছে। পূর্বে আছে ওয়ান্ট, এটা অবজেক্ট হয়েছে ওয়ান্টেড। হি ওয়ান্ট, সে চায়, সে কি চায়? বাড়ি যেতে চায়। কোথায় চায়, কখন চায়, এগুলো দিয়ে আনসার পেয়েছি নাকি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি বলেন তো? প্রশ্ন করে উত্তর পেয়েছি। কি দিয়ে করে যদি উত্তর পাই তাহলে আমি অবজেক্ট পেয়েছি। তাহলে অবজেক্ট পাইলে সে কি হবে? নাউন। ফ্রেশ। বুঝতে পেরেছেন? এটা বাংলাদেশের অনেক বইও আনসারটা ভুল দেওয়া আছে, এটা হাই স্কুল ইংলিশ গ্রামারের থেকে নেওয়া। প্রফেসরের মতো বইও এটা ভুল দিয়েছে। ওকে, 3 নাম্বার দেখেন, গো এর পরে আসলে অ্যাডভার্বিয়াল শেষ। 2 নাম্বার দেখেন, নাউনের পরে বসছে অ্যাডজেক্টিভ শেষ। 1 নম্বরে অবজেক্ট হয়েছে, নাউন ক্লোজ। 1 থেকে 4 কোনোটাই প্রবলেম আছে? না স্যার। কোনো প্রবলেম নাই। কেউ আছেন যে ব্যাখ্যা করতে হবে কোনোটা? কেউ কি আছেন? স্যার 4 নাম্বারটা। 4 নাম্বারটা ম্যাম ভার্বের অবজেক্ট হয়েছে। আপনি এইভাবে করেন, হি ওয়ান্টস ইট, সে ইহা চায়। তাহলে কি চায়? সে বাড়ি যেতে চায়। তাহলে আমি যদি অবজেক্টটাকে ইট দ্বারা রিপ্লেস করি, অর্থের কি কোনো পরিবর্তন হয়? ঝামেলা হয়? না। তাহলে অবজেক্ট হয়েছে, অবজেক্ট হইলে নাউন ফ্রেজ বা ক্লজ। পারা যাবে না? পারা যাবে। স্যার 2 নাম্বারটা একটু বলেন স্যার। নাউনের পরে যদি কোনো ফ্রেজ বা ক্লোজ বসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ। স্যার 3 নাম্বারটা একটু বলেন। 3 নাম্বারটা ম্যাম, কাম গো এর পরে আসলে তো চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল। কারণ ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে 3 এর উত্তর পাচ্ছি নাকি কোথায় দ্বারা প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, ভার্বের পর যেটা বসবে সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ বা প্লেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা আমরা ব্যাখ্যা করেছি নাউন ক্লোজ, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউনের পরে বসেছে। এটা গো এর পরে বসেছে অ্যাডভার্বিয়াল,
সেটা অবজেক্ট হয়েছে, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে বাচ্চারা, চলেন আমরা এবার শীট থেকে প্রশ্ন সলভ করি। সলভ করে দেখি যে কতটা বাংলাদেশে আসা প্রশ্ন আপনি সলভ করতে পারেন। সবসময় মনে রাখবেন গ্রামারের অনেকগুলো স্টেজেস আছে, কিন্তু আমি প্রিফার করি আপনারা বুঝে বুঝে পড়বেন। হ্যাঁ ডেফিনেটলি আমরা টুকটাক তো শর্টকাট বলবো, তবে যত গ্রামার রিলেট করে পড়তে পারবেন একটার সাথে আরেকটা, আপনার জন্য তত সবকিছু সহজ হবে। আর রিলেট না করতে পারলে আপনার প্যাচ লাগবে। এবার আসেন পরীক্ষার হলে কোথায় কট্টা খাবেন সেটা বলি। এই যে অবজেক্ট হয়েছে তাই না, এই যে অবজেক্ট হয়েছে এটা দিবে পরীক্ষায়। দিলে ইফ ইউ ক্যান ডু ইট, আপনি চিন্তা করবেন ইফ আছে অ্যাডভার্বিয়াল দিয়ে দিই, কিন্তু এটা তো ডাউটের কি হয়েছে, অবজেক্ট হয়েছে, এবং এটা নিয়েছে হায়ার ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। তো এটা যদি আগে না পড়ে যান পরীক্ষার হলে গবেষণা করে আনসার করা তো টাফ হবে। আমি কিন্তু জটিল জটিল এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি, এটা নিয়ে আপনি বিপদে পড়তে পারেন। বুঝতে পেরেছেন? ডাউটের অবজেক্ট হয়েছে। এবার আসেন আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে উই ইট, উই মে লিভ, উই মে লিভ। যারা শর্টকাটে পড়বে তারা কি করবে জানেন, উই ইট ইট দিয়ে রিপ্লেস করবে। আচ্ছা আমরা কেন খাই, যেন আমরা বাঁচতে পারি। তাহলে ভার্বের পরের অংশটা কি অবজেক্ট হয়েছে না কারণ বুঝাইছে? স্যার কারণ বুঝাইছে। কারণ হবে অ্যাডভার্বিয়াল। কারণ বুঝাইলে কি হবে, অ্যাডভার্বিয়াল। আপনি যখন এতক্ষণ আলোচনা শুনেছেন তার মানে এখন আপনার পড়ার যোগ্যতা অর্জন হয়েছে। এখন আপনি খুঁজে খুঁজে জটিল জটিল প্রশ্ন কি করবেন, সলভ করবেন, প্রত্যেকটা এক্সাম্পল সলভ করবেন, এন্ড দেন হচ্ছে লার্নিং হবে। কেউ যদি ভাবেন ক্লাস করলাম শিখা হয়ে গেল, না, এটা বিতর্কিত প্রশ্ন হতে পারে, এই জন্য 4 নাম্বারটা আমি কি করেছি, সোর্স দিয়ে দিয়েছি। ওকে, আবার আসুন, অ্যাপোজিশনটা নিয়ে অনেক কথা বলছি, পড়তে হবে কিভাবে, এভাবে পড়ুন। আই নো, আমি জানি, ওয়াই হি ওয়াজ এংরি, অবজেক্ট হয়েছে। আই নো দ্য রিজন অফ হিজ বিইং এংরি, এটা কিন্তু আবার কি নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে এইভাবেও বুঝতে হবে। হি অ্যাডমিটেড দ্যাট হি হ্যাড সিন হিম, নাউন ক্লোজ, অবজেক্ট হয়েছে। হ্যাভিং সিন হিম, তাহলে এটা কিন্তু ফ্রেজ হয়ে গেল। এভাবেও কিন্তু আপনাকে পরে পরে বুঝতে হবে। আপনি যখন ধীরে ধীরে পড়বেন তখন আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। আবার চলেন আপনাকে আরো একটু কিছু প্যাচ লাগানোর এক্সাম্পল দেখাই। যেমন 10 নম্বর এক্সাম্পলটা, all the faith that he had no effect on the outcome of his life. 10 নম্বর এক্সাম্পলটা দেখেন, দেখতে পাচ্ছেন জি স্যার। কয়টা হেড একসাথে, 4টা। হেড কয়টা, 4টা। এখন অনেকে তো পরীক্ষার হলে আপনাকে বলছে দ্যাট হি হ্যাড, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ নাউনের পরে বসছে। আপনি চিন্তা করবেন ওমা 4টা হেড বসছে, বাক্যটা মনে হয় বল, আপনাকে বলছে বাক্য বল না সঠিক বের করতে, আপনাকে কি বলছে, আন্ডারলাইন করাটা কোন ধরনের ক্লজ, এটা একটা আমার কি ক্লজ, নাউন ক্লজ। এখন 4টা হেড কেন বসছে, 2টা পাস্ট পারফেক্ট টেন্স একসাথে হয়েছে, এই জন্য 4টা হেড হয়েছে। এটা নিয়ে ইউটিউবে একটা ব্যাখ্যাও দিয়েছি। এবার আসেন আরেকটা আসবে 7 নাম্বার এক্সাম্পল। আপনি তো ভাববেন আরে নিউজে স্যার তো, 10 নাম্বারটা আর একবার রিপিট করবেন প্লিজ। তাহলে আরো বেসিকে যাইতে হবে, তো চলেন যাই। স্যার বুঝতে পারছি। আই হ্যাড আ কার অর্থ হচ্ছে আমার একটি গাড়ি ছিল। আর যদি বলি আমি আই হ্যাড আ কার, এটার অর্থ আমার একটি গাড়ি ছিল। একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট, দুইটার অর্থ সেম। এখন দ্য ফেথ হি হ্যাড, যে বিশ্বাস তার ছিল, এটা হচ্ছে এটা, হ্যাঁ, যে বিশ্বাসটা তার ছিল, দ্যাট হি হ্যাড। আর এটা হচ্ছে অল দ্য ফেথ হি হ্যাড নো ইফেক্ট, ওই বিশ্বাসগুলোর কোনো প্রভাব ছিল না। তাহলে দুইটা পাস্ট পারফেক্ট টেন্স একসাথে বসেছে, দ্যাট হি হ্যাড আর হচ্ছে অল দ্য ফেথ হ্যাড নো ইফেক্ট, ওই বিশ্বাসগুলোর কোনো প্রভাব ছিল না। আর একটা হচ্ছে যে বিশ্বাসগুলো তার ছিল। তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টের অর্থ সেম। তো দুইটা পারফেক্ট একসাথে হওয়ার কারণে 4টা হেড একসাথে হয়ে গেল। কারণ আমরা জানি যে এই হ্যাড হচ্ছে এই হিয়ার সাবজেক্ট, আর হ্যাড হচ্ছে হিয়ার ভার্ব, আর ফেইথের ভার্ব হচ্ছে কি এই পরের হ্যাড। এর জন্য 4টা হেড একসাথে বসেছে।
এবার আপনাদেরকে আরেকটা প্যাচ লাগানোর এক্সাম্পল দিবে, সেটা নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, এইটা কি জানতেন যে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট দুইটার বাংলায় সেম? না স্যার জানতাম না এটা। এই জন্য বললাম যত বেসিকে প্যাচ থাকবে তত আপনি যন্ত্রণায় ভুগবেন, দয়া করে একটু সিস্টেমেটিক্যালি ক্লাস করতে হবে। আর একটা দিবে মনে করেন এই 7 নাম্বার কোয়েশ্চেন, আপনি তো ভাবছেন নিউজের পরে তো এপোজিশন হিসেবে নাউন ক্লোজ, বাবা দেখেন এখানে কি বলছে সে অসুস্থ, সে মারা গেছে, এই ধরনের কোনো নিউজ আছে? এই হি গেভ মি, এটা কি নিউজটাকে ব্যাখ্যা করছে? না, বরং মডিফাই করছে, এই জন্য এটা হলো এডজেক্টিভ। কিন্তু আমি যদি বলতাম যেই নিউজটা, সে যে মারা গেছে, এটা মিথ্যা, তাহলে হয়তো আমার অ্যাপোজিশন হিসেবে নাউন ক্লোজ। আর এখানে তো ওই নিউজটা কি সেটা আমি বলি নাই, বলছি এখানে নিউজটা কি, No, স্যার। তাহলে এটা হয়ে গেল জি কি অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে বুঝতেছেন, যত পড়বেন তত প্যাচগুলো ধীরে ধীরে খুলবে। বুঝাইতে পারলাম? জি স্যার। এইভাবে যখন আপনি শীট পড়বেন, প্রশ্ন সলভ করবেন, দেন আপনি হচ্ছে পড়ালেখা পারবেন। এখন আমাকে যেটা নিয়ে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে, আমি একটু আহ প্রশ্ন বুঝে যেন আনসার করেন সেটা দেই। আমি যদি মনে করি নাউনের পরে আমি অ্যাডভার্বিয়াল ক্লোজ ব্যবহার করব, সেটাও সম্ভব। আমাদের দেশে আসে নাই, ভবিষ্যতে আসবে। যেহেতু আমার বই অনেক চলে, যারা প্রশ্ন করে তারা আমার বই পড়ে, সেই হিসেবে আগে পড়ে 2 নাম্বার এক্সাম্পল দিতে পারবে, আমার বই ছাড়া কোথাও পাবেন না। উই ইনস্টল অটোমেটিক ক্যামেরাস হোয়ার দ্য বার্ডস নেস্টেড। আচ্ছা বলেন তো, যেখানে পাখিরা বাসা বাঁধে, এটা কি ক্যামেরাকে মডিফাই করছে নাকি আমরা ইনস্টল করেছি যেখানে পাখিরা বাসা বাঁধে? এই ক্লোজটা কাকে মডিফাই করছে, ক্যামেরা নাকি ভার্ব? কাকে বলেন? স্যার ভার্বকে। ভার্বকে মডিফাই করলে সে অ্যাডভার্ব হবে না? অ্যাডভার্ব হবে। তো আমি তো কনফিউজ করার জন্য একটা নাউনের পরে অ্যাডভার্বিয়াল ক্লোজ ব্যবহার করেছি। এটা হচ্ছে নাউনের উপর। চাইলে টিচাররা কত ধরনের প্যাচে দিতে পারবে, অ্যাডভান্স লেভেল আসে না। বাট আমি বললাম আর কি, আপনি যদি গ্রামার নিয়ে খেলতে চান, গ্রামারের খেলা কনটেক্সট অনুসারে খেলতে হয়। এবার যদি কেউ অর্থ বুঝে, আমরা ক্যামেরাটাকে ইনস্টল করলাম, কোথায় করলাম, যেখানে পাখিরা বাসা বাঁধে, সে কি জীবনে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ দিবে? কারণ ক্যামেরা সম্পর্কে তো এখানে কোনো কথা বলতেছে না এই ক্লোজে। এই ক্লোজ কথা বলতেছে কার সম্পর্কে? ইনস্টল সম্পর্কে। কথা কি কিছুটা বুঝেছেন? জি স্যার। এইভাবে যদি কেউ বুঝে বুঝে পড়েন, বুঝার বাবু শেষ নাই। বাংলাদেশে যত বেশি এক্সাম্পল দরকার আমি এখানে দিয়েছি, এর থেকে বেশি দরকার হয় না। বাট আমি এখন আপনাকে যেটা পড়াবো সেটা হচ্ছে যে আমি প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে একটু কথা বলবো। প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ সবই এক, শুধু প্রেপোজিশনাল ফ্রেজ নিয়ে আমি একটু কথা বলবো। এটা আমার স্লাইডে ছিল, এবার বলি শোনেন। প্রেপোজিশনাল ফ্রেজ 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে যেটা প্রিপোজিশনের কাজ করে। এটা কিসের কাজ করে? প্রেপোজিশনের কাজ করে। এই যেমন দেখেন, এট দ্য টপ অফ, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ইন ফ্রন্ট অফ, এগুলো প্রেপোজিশনের মতো কাজ করে না? ইয়েস স্যার। ম্যাক্সিমামে প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। এই জন্য তাকে আপনি পিওর প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। কিন্তু বাকি প্রেপোজিশনাল ফ্রেজ গুলো হয় আপনার নাউন এডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে। একটু দেখেন, কিপ দ্য বুক, বইগুলো রাখো টেবিলের উপর। তাহলে এখানে কি অন দা টেবিল কি বইকে মডিফাই করছে নাকি কিপকে মডিফাই করছে? বইগুলো টেবিলের উপর রাখো, বলেন তো কাকে মডিফাই করছে? রাখাকে। রাখাকে। তাইলে কি হবে? এটা অ্যাডভার্বিয়াল হবে। তার মানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা পিওর প্রেপোজিশন না, এটা প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ, preposition কাজ করছে না, বরং এটা verb এর সাথে কাজ করছে। তার মানে প্রেপোজিশন দিয়ে শুরু হওয়া একটা ফ্রেজ আপনার অ্যাডভার্ব হতে পারে। আবার 2 নম্বর এক্সাম্পলটা পড়েন তো, দ্য বুক অন দ্য টেবল, টেবিলের উপর বইগুলো। এই অন দ্য টেবল কাকে মডিফাই করছে? স্যার দা বুককে। শাড়ি পরা মেয়েটি, তাহলে ইন ব্লু শাড়ি, এটা কাকে মডিফাই করছে? ইন ব্লু গার্ল। এখন 1 নাম্বার এক্সাম্পলটা একটু বেশি করুন না, নাউনের পরে বসেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু হয়েছে। নরমালি নাউনের পরে শব্দ হচ্ছে কি যেন শোনা যাচ্ছে না।
ওই যে অনেকের সাউন্ডে একটু প্রবলেম, তো ওরা আনমিউট করলে এরকম হয়। এখন তো বুঝতে পারছেন না? আমরা জানি নাউনের পরে এডজেক্টিভ বসে, কিন্তু এই এই একটা এক্সাম্পল অর্থ করে করলে এটা ব্যতিক্রম পাওয়া গেল না। তার মানে পড়তে হয় আসলে। সাধারণ নিয়ম আর অ্যাডভান্স লেভেলের নিয়ম এক না। সাধারণ নিয়ম আর অ্যাডভান্স লেভেলের নিয়ম এক না। আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। সাধারণ নিয়মগুলো সহজ, নাউনের পরে বসলে এডজেক্টিভ ফ্রেজ বা ক্লোজ শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। যেমন এই সবগুলো প্রশ্ন দেখেন তো, আহ নাউনের পরে বসেছে না? দেখেন তো সবগুলো এক্সাম্পল। জি স্যার। তাহলে এডজেক্টিভ ফ্রেজ হবে, হয়ে গেল। এগুলো আবার প্রেপোজিশন দিয়ে শুরু, তার মানে প্রেপোজিশন দিয়ে শুরু, নাউনের পরে বসেছে, সবগুলো কিন্তু এডজেক্টিভ ফ্রেজ। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা আহ আমি যতটুকু পড়িয়েছি এটা পড়বেন, শীট পড়বেন, এদেশে আসা সব প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। আমি আপনাকে এমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রাখি নাই যে আপনার পরীক্ষায় আসবে আমি পড়াই নেই। গুরুত্বপূর্ণ সবগুলো পড়িয়েছি আমি। বুঝতে পেরেছেন? এটার জন্য কিছু কাজ করতে হবে। এটার জন্য একটা কাজ হচ্ছে, আপনারা দয়া করে অবজেক্ট কমপ্লিমেন্ট এই বেসিক গুলো শিখতে হবে। অবজেক্ট কমপ্লিমেন্ট এই বেসিক গুলো। আপনারা কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে? আমার বই আছে আপনাদের কাছে? আচ্ছা, আমি একটু বলি। আপনারা আমাকে বলেন তো, আপনাদের বেসিকে সমস্যা আছে না নাই? তো একটু তো প্রবলেম আছে। আছে এই বেসিকে। আচ্ছা, একটু প্রবলেম থাকলে অসুবিধা নাই। যাদের বেশি প্রবলেম তারা হচ্ছে আমার ইউটিউব ইংলিশ সলিউশন থেকে গিয়ে ক্লাসগুলো দেখবেন। আর আপনারা এই 4টা বই আমার কালেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু ছবি তুলে রাখেন। স্যার এই বইগুলো কোথায় পাওয়া যাবে? এগুলো নীল খেতে পাবেন বা অনলাইনে অর্ডার করলে পাবেন। অনলাইনে কিভাবে অর্ডার করব এখানে? অনলাইনে হচ্ছে মামুন লাইব্রেরি, নীলক্ষেতে মামুন লাইব্রেরি সার্চ করলে বা রকমারিতে বললে ওনারা পাঠিয়ে দিবে, বা আমাদের ওরাকল অফিসের কাউকে কল দিলে আমরা পাবলিকেশনের নাম্বার দিয়ে দিব। স্যার এগুলোর প্রাইস জানা যাবে কি? প্রাইস হচ্ছে 4 নাম্বার বইটা 500 টাকার উপরে রাখবে, আর 1, 2, 3 এগুলো 300-র মধ্যে রাখবে আর কি, 300, 350 এর মধ্যে রাখবে। তার মধ্যে 1 নম্বরটা মনে হয় একটু কম, 2, 3, 300, 350, আর 4 নাম্বারটা 500-র উপরে। এবং ইংরেজি শেখার জন্য এই 4টার বাইরে কিছুই লাগবে না। বইগুলো সহজ করে লিখা, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে? আর আমার নাম্বার তো দেওয়া আছে, সুবিধা অসুবিধা জানাবেন। আমাকে একটু বলেন যে কিছু বেসিক ক্লাস যদি করেন তাহলে মূল ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে না? জি জি স্যার। স্যার। জি আমি স্যার। যে আপনাদেরকে ফাইনাইট নন ফাইনাইট ফ্রেজ ক্লোজ পড়িয়েছি এগুলো রেকর্ডেড আছে ইউটিউবে, এবং নাউনের যে 4টা জটিল প্রশ্ন একসাথে দিয়েছিলাম ওইগুলো রেকর্ডেড আছে, 4টা হেডের প্রশ্নের ব্যাখ্যাও রেকর্ডেড আছে। এগুলো যদি দেখেন তাহলে টিচারদের সাথে ক্লাস করতে, ক্লাস এনজয় করতে পারবেন, নাইলে অনেকের জন্য জটিল হবে। আর আমরা যদি সাবজেক্ট অবজেক্ট না চিনি, এগুলো দেওয়া আছে, আপনার কি উচিত না অবজেক্টের ক্লাসটা করা? আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে একটা থ্যাংক ইউ দিয়ে রাখেন, কারণ স্টুডেন্ট যেন দেখতে পারে আপনি ফাইনাইট নন ফাইনাইট ফ্রেজ ক্লোজ অবজেক্টটা যদি দেখেন সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আর সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।